ভালোবাসার সীমানা পেরিয়ে। লিখেছেন প্রিয়স্মিতা দেহেজিব রায়। পর্ব সংখ্যা ৩৯ এবং ৪০। পূর্বাকাশে বিস্তার কালো মেঘ জমেছে, তার থেকে ক্ষণে ক্ষণে বিদ্যুৎ চমকাচ্ছে। প্রকৃতির অবস্থা ভালো না, পুরো পৃথিবী অন্ধকার করে। কিছুক্ষণের মধ্যে হয়তো ধরনতে শ্রাবণ ধারা নামবে। ইতিমধ্যে প্রবল বেগে ঝড় হাওয়া বইতে শুরু করেছে। এই দুর্গমময় পরিবেশ দেখে পরিণীতা কলেজে আজ ১টা ৩০ এর মধ্যে অফ হয়ে গেছে। কলেজ বন্ধ করতে হবে না। পরিণীতা তাই মহা খুশি। পড়তে হবে না বলে সে কলেজের গেটের সামনে দাঁড়িয়ে দুহাত মেলে ঝড়ো হাওয়া উপভোগ করছে। পূর্ণতা দৌড়ে এসে ওর মাথায় গাঁটটা মেরে তেতে উঠে বলল, পুরো কলেজ ফাঁকা হয়ে গেছে, দুনিয়া অন্ধকার হয়ে ঝড় আসছে, তুই এখন এখানে দাঁড়িয়ে কি করছিস? তাড়াতাড়ি চল। পরিণীতা ওর দিকে তাকিয়ে দাঁত কেলে হেসে বলল, সবাই চলে গেছে, তুই এখানে কি ডিমে তা দিতে বসে আছিস, নাকি কাবাবের হাড্ডি হবি বলে বসে গেছিস? পূর্ণতা ভুরু কুঁচকে বলল, মানে? পরিণীতা দুষ্টু এসে চোখ টিপ দিয়ে বলল, তোর মতো জাত নিরামিষ বেটিরা এসব বুঝবে না। এর থেকে ভালো ঝড় বৃষ্টিতে ভিজে সর্দি না বাঁধিয়ে তোর গাড়ি দাঁড়িয়ে আছে, তুই যা। পূর্ণতা রেগে গেল, একদম না পড়ি, কিছুক্ষণের মধ্যে ঝড় বৃষ্টি শুরু হয়ে যাবে। তুই কলেজ শেষ হয়ে যাওয়ার কথা নিশ্চয়ই বাড়িতে জানিয়েছিস। চল, আমি তোকে ড্রপ করে তারপর যাব। পরিণীতা লাফিয়ে উঠল, পূর্ণতার দিকে তাকিয়ে আপত্তি জানিয়ে বলল, মা আমার, তুই যা, আমি এখন যাব না, প্লিজ। পূর্ণতার দাঁত খিটমিট করে টানতে টানতে বলল, চল বলছি। পরিণীতা কোনো মতে হাত ছাড়িয়ে উল্টো ঘুরে দৌড় দিতে বলল, আমি যাব না, টেপির মা সাবধানে, পড়ে যাবি। বলতে বলতে পরিণীতা হোঁচট খেয়ে উল্টে পড়ল। পরিণীতা চোখ মুখ কুঁচকে মাটিতে পড়ে ব্যথা পাওয়ার অপেক্ষা করলো, কিন্তু তার হাত মাটিতে ঘর্ষণ অনুভব হলো না। তাছাড়া আর তেমন কিছু অনুভব করতেও পারেনি। কয়েক সেকেন্ড পড়ে যাওয়ার আগেই যখন ব্যথা লাগলো না, তখন ভুরু কুঁচকে ফেললো পরিণীতা। টিপ টিপ করে চোখ মেলে তাকাতে হা হয়ে গেল আবিদ। ওর বাঁ হাত টেনে ধরে কপাল কুঁচকে ওর দিকে তাকিয়ে আছে। রেগে আছে কিনা বোঝা যাচ্ছে না। আবিদ ওর হাত ধরে সামনের দিকে টান দিল। মনোযোগ হারালো পরি। তাল সামলাতে না পেরে ঝড়ের বেগে আবিদের বুকে আছড়ে পড়ল। ততক্ষণে পূর্ণতা আর চিত্রলেখা ম্যাডামও দৌড়ে এসে দাঁড়ালেন। মাস্টারমশাইয়ের সামনে এলেই পরিণীতার পৃথিবী স্লো মেশিনের মতো স্লো হয়ে যায়। চারপাশের ভায়োলিন বাজতে থাকে, কিন্তু এই শোক সহ্য হলো না কারো। কেউ এসে এক ঝটকা পরীকে আবিদের কাছ থেকে আলাদা করে দিল। তীক্ষ্ণ ঝাঁঝালো বাক্য ছুড়ে বলল, তোমার কি সমস্যা? কোনো ম্যানার্স জানা নেই পড়ি? এভাবে কেউ স্যারের গায়ে পড়ে? ছাড় বলছি। কলেজ শেষ হলে দেখি তুমি প্রায় স্যারের আশেপাশে চিপকে থাকো। তুমি কি ভুলে যাও স্যার আর ছাত্রীর সম্পর্ক সম্মানের? সেখানে তুমি। পরিণীতার চোখে পানি চলে এলো। মাথা নিচু করে সরি বলতে নিতে আবিদের হাত মুঠো শক্তি করে চেপে ধরে নিজ দায়িত্বে পরীকে কাছে টেনে নিল। পূর্ণতার চিত্রলেখা ম্যাডামের চোখ বিস্ময়ে বড় বড় হয়ে গেল। আবিদ নিচে রুমাল দিয়ে পরীর হাতে লেগে থাকা মাটি মুছে দিতে দিতে নরম গলায় বলল, কোথাও লেগেছে অ্যাঞ্জেল? পরিণীতা মুগ্ধ দৃষ্টিতে আবিদের দিকে তাকিয়ে দুপাশে মাথা ঝাঁচালো। স্বস্তি নিঃশ্বাস ফেললো আবিদ। পরিণীতার কলেজ ব্যাগটা ওর কাঁধে নিয়ে নিজের কাঁধে নিতেই চিত্রলেখা ম্যাডামের দিকে তাকালো। শান্ত আর রাগী কণ্ঠে বলল, কলেজ শেষ ম্যাডাম, তাই এখানে স্যার ছাত্রীর সম্পর্ক থাকবে নাকি অন্য কোনো সম্পর্ক থাকবে সেটা ব্যক্তির নিজের স্বাধীনতা। তাই পরি আমার গায়ে পড়বে না, কোলে উঠে বসবে, সেটা ওর ব্যাপার। দিস ইজ নন অফ ইউর বিজনেস অ্যান্ড থ্যাংক ইউ ফর কনসার্ন ম্যাডাম। চলো পড়ি। আবিদ পরিণীতার হাত শক্ত করে চেপে ধরে নিয়ে চলে গেল। পূর্ণতার চিত্রলেখা ম্যাডাম তার চোখে তাকিয়ে রইল দুজনের দিকে। পূর্ণতা গোল গোল চোখে তাকিয়ে মনে মনে ভাবলো, তাহলে এই আর স্যারই পরীর সেই মাস্টার মশাই। চিত্রলেখা অশ্রুসিক্ত চোখে তাকিয়ে রইলেন পরিণীতার হাত ধরে থাকা পুরুষালী হাতের দিকে। আবিদ তার ব্যবহারে পরিষ্কার বুঝিয়ে দিল তার জীবনে পরীর গুরুত্ব কতটা, যেখানে চিত্রলেখা নামক কোনো সম্পর্ক নেই। কথাটা বলার সময় তার চোখের ভাষা স্পষ্ট বলে দিচ্ছে সে পরীকে কতটা ভালোবাসে। আবিদ তার ব্যবহারে পরিষ্কার তা একদম বুঝিয়েও দিয়েছে।
কিন্তু প্রথম দেখাতেও তো সে এই শ্যামবর্ণের সুদর্শন পুরুষে মন দিয়ে বসেছে, আর না বুঝে এতদিন ভালোবেসে গেছে। তাহলে কি সব মিথ্যা? চিত্রলেখা চোখ মুছতে মুছতে চলে গেলেন। পূর্ণতা আবারও অবাক হয়ে বলল, এর আবার কি হলো? যাই হোক, সে আর এগুলো নিয়ে ভাবলো না। পরে পরীক্ষা থেকে সব জেনে নিবে। ইতিমধ্যে আকাশের বুক চিরে অঝরে ধারায় টুকটাক বৃষ্টির ফোঁটা পড়তে শুরু করেছে। আবিদ ব্যস্ত ভঙ্গিতে পরিণীতার হাত ধরে ছুটতে ছুটতে বলল, উফ অ্যাঞ্জেল, ভিজে যাবে, তাড়াতাড়ি চলো। জোরে দৌড়। জোরে দৌড়ানো তো দূরের কথা, পরিণীতা শটান দাঁড়িয়ে রইল। হাতে টান লাগতে থেমে গেল আবিদ। আবারও কাছ থেকে তাড়া দিয়ে বলল, কি হলো, দাঁড়িয়ে পড়লে যে? তাড়াতাড়ি চলো যান। পরি গেল না, বরং আবিদের পেটের কাছে শার্ট টেনে ধরে আবিদকে আবদারের সুরে বলল, আপনিও যাবেন না? কেন? পরিণীতার মায়াবী দৃষ্টিতে তাকিয়ে আবার আবদার করলো, একসাথে ভিজবো মাস্টার মশাই প্লিজ। আবিদ কিছুক্ষণ শান্ত নয়নে তাকালো ওর মায়াবী চোখে। ওই চোখের আবদার সে কখনোই ফেলতে পারে না। ওই চোখের মালিক যদি তার কাছে তার কলিজা চায়, তাহলে ও হয়তো সে অতি প্রিয় নারীর হাতে ছুরি তুলে দিবে। তুই নিজেই নিয়ে নে। পরিণীতা আবিদকে কিছু বলবে না দেখেই ঠোঁট উল্টালো, হাত ঝাঁঝিয়ে বলল, কিভাবে মাস্টার মশাই, ভিজবেন না? আবিদ মায়াবী মুখটায় হাত ছুঁয়ে নরম গলায় খসখসে বৃদ্ধাঙ্গুল স্লাইড করতে করতে আবদারের সুরে বলল, বৃষ্টি ভিজলে আমার অ্যাঞ্জেলের ঠান্ডা লেগে যাবে, জ্বর আসবে, জেদ করো না, চলো ছাউনির নিচে। পরিণীতা গেল না, বরং গাল ফুলিয়ে এবার আবিদের দিকে তাকিয়ে জড়িয়ে ধরে বলল, আসুন, ঝড় বৃষ্টি বন্যা ভূমিকম্প সাইক্লোন সুনামি সব আসুক, তবু ভিজবো, বৃষ্টি বিলাস করব একসাথে। চুপ হয়ে গেল আবিদ, নিরলস চেয়ে রইল সেই সুন্দর মুখখানার দিকে। পরিণীতা আবারও উচ্ছ্বসিত কণ্ঠে বলল, নদীর পাড়ে যাবেন মাস্টার মশাই? নদীর পাড়ে কেন? বৃষ্টি বিলাসের জন্য নদীর পাড়ে সেরা। পরিণীতার কথা শেষ হওয়ার আগে তীব্র সাদা আলোর ঝলকানি মেঘলা আকাশ উজ্জ্বল করে দিল। সাথে সাথে আঁতকে উঠল পরিণীতা, ঝড়ের বেগে আছড়ে পড়ল আবিদের পুরুষালী বুকে। পরিণীতাকে ভয় পেতে দেখেই চোখ টিপে ঠোঁট চেপে হাসলো আবিদ, মাথায় হাত রেখে বলল, আরো শক্ত করে জড়িয়ে ধরো, কয়েক সেকেন্ডের মধ্যেই বিকট শব্দ হবে। তাই হলো। সেকেন্ড পর আবার কানে তালা পড়ে যাওয়ার মতো বিকট শব্দ হলো। কেঁপে উঠলো, আরো শক্ত করে ধরে নিল পরিণীতা। পরিণীতার এই নরম সরম স্বভাবের জন্যই মাঝে মাঝে ভীষণ ভয় হয় আবিদের। তোমাকে ইস্পাতের মতো শক্ত হতে হবে পরি, আমার জান। না হলে যে তুমি এই আঘাত সহ্য করতে পারবে না, যে আঘাত তোমার নিজের বাবা তোমায় দেবে। আমি না থাকলে আমাকে কি করে তুমি খুব বেশি মিস করবে অ্যাঞ্জেল? আমাকে মেরে ফেললে তুমি কি খুব বেশি কষ্ট পাবে? খুব কি কাঁদবে? তুমি কাঁদলে আমি যে মরেও শান্তি পাবো না। আমার অ্যাঞ্জেল কাঁদবে, এটা আমার সহ্য হবে না। পরিণীতার বুক থেকে মাথা তুলল আবিদ, তার নাক টেনে দিয়ে বলল, আকাশের অবস্থা ভালো না, এখন নদীর পাড়ে গেলে বাজে সোজা তোমার মাথায় পড়বে। কেঁপে উঠল পরিণীতা, একটু ভয় পেল, নিজের জেদ বজায় রাখলো, জেদি কণ্ঠে বলল, যাবই যাব, চলুন না। পরিজেদের কাছে হার মানল আবিদ। ততক্ষণে বড় বড় ফোঁটায় ঝুম বৃষ্টি নামতে শুরু করেছে ধরণীতে। কয়েক মিনিটের মধ্যে দুজনে ভিজে জবজবে হয়ে গেল। 10 মিনিটে হাঁটার পর তারা নদীর কাছে পৌঁছে গেল। পরিণীতা তার কথাই সত্যি হলো, বৃষ্টি আসলো, নদীর পাড়ে পাওয়া যায়। পরিণীতা এক ছুটে নদীর পাড়ে পৌঁছে গেল। নদীর পানিতে টুপ টুপ বৃষ্টির ফোঁটা অপূর্ব লাগছে সুন্দরভাবে। পরিণীতার চোখে বন্ধ করে দুহাত মেলে দিল। আবির ধীর পায়ে এগিয়ে এলো পরীর কাছে, পূর্ণ দৃষ্টিতে তাকালো পরীর দিকে, প্রাণ পাখিটার দিকে। কই, তার চোখে তো বৃষ্টির আনন্দ লাগছে না, তার দৃষ্টি কেবল পরিণীতাতেই নিবদ্ধ। আশেপাশের সবকিছু তাকে আকর্ষণ থেকে ব্যর্থ করছে। পরিণীতার গায়ের নীল সাদা রঙের কলেজ ড্রেসটা ভিজে শৈলীর সাথে আটোসাটো হয়ে চিপকে গেছে। দুধে আলতা বর্ণের গাটা, গাল গলা বেয়ে গড়িয়ে পড়ছে বৃষ্টির প্রতিটি ফোঁটা, মুক্তদানার মতোই চকচক করে, গোলাপের পাপড়ি নেয় অস্ফুটিত ঠোঁটজোড়া।
পড়া বৃষ্টিতে পৃথিবী যেন সবচেয়ে লোভনীয় দৃষ্টি। আবিদের হিংসা হলো ভীষণ। বৃষ্টির কোণার ওপর তারা কেমন অবাধে বিচরণ করছে তারপরে সর্বাঙ্গে। আবিদের ভীষণ ইচ্ছে করছে ওই সিক্ত দেহের প্রতিটি জলবিন্দু নিজের উষ্ঠ দ্বারা শোষণ করে নিতে। নিজেকে ওসব লাগাম ছাড়া ভাবনায় নিজেকেই তাজ্জব বনে গেল আবিদ। ভেতরে ভেতরে হাঁসফাঁস করে উঠল। নিজের হাল খারাপ হয়ে যাওয়ার দেখে ঢোক গিলল। পরিণীতা পরিণীতা ভেতরে ভেতরে হাঁসফাঁস করে উঠল। নিজের হাল খারাপ হওয়া দেখে ঢোক গিলে নিল। পরিণীতা ফিরে তাকালো আবিদের দিকে। সাদা শার্টটা ভিজে পুরুষালী দেহের সাথে লেপ্টে আছে, কিন্তু পরিণীতা আবারও অত লুচু নয়, অত গভীরভাবে চাইল না। ছুটে গেল আবিদের কাছে, বায়না ধরে প্রফুল্ল কণ্ঠে বলল, কোলে নিন মাস্টার মশাই। পরিণীতার কথায় ঘোর কাটলো আবিদের। ধীরে ধীরে তার নেশা চড়ে যাচ্ছে। সে পরিণীতার দিকে তাকিয়ে দুষ্টু হাসলো, চোখে চোখ রেখে অদ্ভুত কণ্ঠে বলল, কোলে নিতে কি পাবো বলো। পরিণীতা জবাব শোনার অপেক্ষা করলো না। আবিদের পায়ের পাতায় ভর দিয়ে উঁচু হয়ে ঝুলে পড়লো গলায়। হাসলো আবিদ নরম সুরে, তুলতুলে দেহখানা ভর করে অস্তিত্ব তুলে নিল। নিজেকে শুনে অনুভব করতে গলা জড়িয়ে ধরে পুরুষালী মাথা রাখলো পরিণীতা। দুজনেই আকাশের পানে মুখ দিয়ে বৃষ্টির ফোঁটা গায়ে মাখছে। আবিদ পরিণীতা আকাশের দিকে তাকিয়ে মিষ্টি কণ্ঠে ডাকলো, মাস্টার মশাই। বাকি। পরিণীতা নেশাগ্রন্থ চোখে তাকালো আবিদের দিকে। কোনো ধরনের পূর্বাভাস ছাড়াই স্নিগ্ধ গলায় শব্দ করে তপ্ত চুমু খেলো গলায়। ঠোঁট ছুঁয়ে রেখে তীব্র শক্তি মেশানো কণ্ঠে বলল, অনেক অনেক ভালোবাসি আপনাকে। থমকে গেল আবিদ। তার হৃৎপিণ্ডের গতি স্বাভাবিক মাত্রা ছাড়িয়ে দ্রুত গতিতে বিট করতে শুরু করেছে। পরিণীতা আবারও বলল, চিত্রলেখা ম্যাডাম আপনাকে ভালোবাসে। আপনি তাকে স্পষ্ট জানিয়ে দেবেন, আপনি শুধু আমার, আর কারো না। আমি আপনাকে কাউকে একটুও দিব না। কিন্তু এসব কথা আবিদের কান অব্দি পৌঁছালো না। সে তো থমকে গেছে। পরিণীতার একটা তপ্ত চুমু তার ধৈর্যের পাহাড় ছুঁয়ে দিয়ে গেছে। সে গভীর সংকট দৃষ্টিতে পরিণীতার পানে। এতক্ষণে স্বাভাবিক ভঙ্গিতে কথা বলতে থাকা পরিণীতার কলিজা ধক করে উঠল। সে চোখের ভাষা প্রাণঘাতী, যা পরিণীতার আত্মা অব্দি নড়িয়ে দিল। পরিণীতার দেহের সকল সিস্টেম নিজের আয়ত্তহীন। সে এক দৃষ্টি মিলাতেই নিজেকে পাগল পাগল লাগলো। তাই আর বেশিক্ষণ সেই চোখে তাকিয়ে থাকতে পারল না। আবিদ এক হাতে পরিণীতাকে সামলে অন্য হাতে পরিণীতার রক্তলাল ঠোঁট ছুঁয়ে কেঁপে উঠল পরিণীতা। নেশাগ্রস্তের মতো পরিণীতার ওষ্ঠের কাছে নিজের ওষ্ঠ এগিয়েই পায়ের নিচে কাদা স্লিপ করে দুজনে উল্টে পড়লো নদীর পাড়ে নরম কাদা মাটিতে। পরিণীতার নিচে থাকায় ওপরে আবিদ। যদিও ব্যথা পায়নি পরিণীতা, কিন্তু পড়ে গিয়ে আবিদের দৃষ্টি একটু পরিবর্তন হয়নি। ঝুম বৃষ্টিতে পড়া বৃষ্টির মাঝে আবিদের তীক্ষ্ণ ঝাঁঝানি চাহনি দেখে ঢোক গিলল পরিণীতা। আবিদের তপ্ত গরম নিঃশ্বাসে সে আছড়ে পড়েছে পরিণীতার চোখে মুখে। আবিদ পরিণীতার নরম গালে ঠোঁট ঘষাতে ঘষাতে স্লো ভয়েসে বলল, তোমাকে একটু আদর করি পরি। জানো, তোমাকে দেখলে আমার খালি আদর আদর পায়। তুমি জানো তুমি কত সুন্দর। তুমি জানো তোমার ঠোঁট দুটো কত সুন্দর। উফ, আমার তো কামড়ে খেতে মন চায়। তুমি জানো গাল দুটো কত সুন্দর। পরিণীতা বুঝলো তার মাস্টারমশাই নিজের মধ্যে নেই, কিন্তু ওনার কথা বলা পরিণীতা শেষ হয়ে যাচ্ছে। উফ, কি আজ তাকে মেরে ফেলবে নাকি? সাথে সাথে চোখ খিজে বন্ধ করে নিল পরিণীতা। তীব্র শক্তিতে চোখের পলক ফেললেই পরিণীতা, কিন্তু সিক্ত নরম গলায় পরশে ঠোঁট ডুবিয়ে দিল আবিদ। পুরুষালী পুরো ঠোঁটের স্পর্শ নিজের ঠোঁটের কাছে পেতেই কন্ট্রোললেস হয়ে গেল যেন পরিণীতাও। ঝড়ের বেগে হামলে পড়ল সেটার ওপর। পরিণীতা দুই হাত মুষ্টিবদ্ধ করে ফেলল আবিদ। এই লোকটা তো কেন বোঝে না? এই লোকের গভীর স্পর্শ পরিণীতা একদম সইতে পারে না। স্পর্শকাতর মেয়েটাকে পুরোটাই স্পর্শকাতর করে দিয়েছে। এর উপর আবিদের এমন লাগামহীন আদরে পরিণীতার প্রাণ পাখি ছটফট করে উঠছে। সে বেসামাল স্পর্শে হাত থেকে বাঁচতে একটু সরতে চাইল। তাতে বোধহয় ডিস্টার্ব ফিল করলো আদিব। সাথে সাথে পরিণীতার আঙ্গুলের ভাঁজে আঙ্গুল পরে দিয়ে বালিতে চেপে ধরলো। জড়িয়ে যাওয়া অসহায় কণ্ঠে বলল, ডোন্ট মুভ অ্যাঞ্জেল, প্লিজ আমার কাছে থাকো। একটু আদর করতে দাও, না হলে মরে যাবো আমি। আবিদের এমন আদর মাখা আবদার কর্ণকুহরে আসতে পরিণীতা দেহ শিউরে ওঠে।
পরিণীতা ছটফট করতে চাইলেও আবিদের হাতের মুঠোয় বন্দি, সে একটু চুলও নড়তে পারল না। আর না পারছে এমন বেসামাল স্পর্শ মাখতে। আবিদের চুমু খেতে খেতে নজর পড়ল লাল টকটকে কম্পনত ঠোঁট জোড়ায়। রক্তলাল ঠোঁট জোড়া নিজের মুখে পরে নিতে নিতে হুসকি টেনে বলল, আই ওয়েন্ট টু টেস্ট ইউর লিপস, দেয়ার আর লাইক চকলেট ফ্লেভার। আবিদের এমন নেশাগন্ধ কণ্ঠে পুরুষালী ওষ্ঠের অস্তিত্ব অনুভব করতে পরিণীতার দম আটকে এলো। শরীরে ভয়ঙ্করভাবে প্রাণঘাতী অনুভূতি হতে বেসামালভাবে ছুটে চলল। পরিণীতাকে দেখে মনে হচ্ছে জ্বলন্ত উনুন থেকে কেউ কয়লা বের করে নিয়ে এসেছে। স্বাভাবিকভাবেই তার বুক ওঠানামা করছে। 2 সেকেন্ড পর আবিদ পরিণীতার নরম ঠোঁটের ভাঁজ থেকে নিজের ঠোঁট সরিয়ে নিয়েছে। আবিদের হঠাৎ থেমে যাওয়া সহ্য হলো না পরিণীতার। আবিদের হাত ছাড়িয়ে বিদ্যুতের বেগে আবিদের চুল টেনে ধরলো, মাথা নিচ করে পুরুষালী ঠোঁটে ঠোঁট মিলিয়ে দিল। প্রিয়সীর এমন উন্মাদনা দেখে মনে মনে হাসলো আবিদ। কোমর জড়িয়ে আর একটু ঘনিষ্ঠ হলো। পছন্দের অমৃত সুধা শুষিয়ে নিতে থাকলো প্রিয়সীর কোমল ওষ্ঠ থেকে। প্রায় মিনিট 5 পরিণীতার ঠোঁটের ওপর নিজের রাজত্ব চালানোর পর হাঁপিয়ে উঠল পরিণীতা। ছটফট করে উঠল, কিন্তু আবিদ তাকে ছাড়লো না, বরং আরো শক্ত করে চেপে ধরলো। কয়েক সেকেন্ড ঠোঁট সরিয়ে নিল। পরিণীতা ছাড় পেতেই নিঃশ্বাস যেন নিতে লাগলো মুখ খুলে। আচমকা ঠোঁটে ঠোঁট ডুবিয়ে দিল আবারও আবিদ। আরো কয়েক মিনিট ডিপ কিস করার পর পরিণীতার ওপর থেকে সরে বালিতে শুয়ে পড়ল। তাদের এই ঘনিষ্ঠ মুহূর্তের সাক্ষী হয়েছে প্রকৃতিও লজ্জা পাচ্ছে। আবিদ বড় বড় নিঃশ্বাস ফেলে নিজের ওপর পুনরায় নিয়ন্ত্রণ আনার চেষ্টা করছে, নিজের নার্ভগুলোকে শান্ত করার চেষ্টা করছে। এই পরি তাকে না জানি কবে পাগল বানিয়ে ছাড়বে। যদিও তো সে পাগলই, তার প্রাণ যে এই মেয়েটা কাছেই রেখে দিয়েছে। এই মেয়েটার একটুখানি ভালোবাসাতে সে তার নিজের জীবনের মায়া ছেড়ে দিয়েছে। মৃত্যুর জন্যও সে প্রস্তুত, তবে এই মেয়েকে থেকে দূরে যেতে কোনোভাবেই প্রস্তুত না। পরিণীতার বুক ভরে নিঃশ্বাস নিতে আসক্তিময় পুরুষটা তার দিকে তাকালো। লোকটা সরে গেছে দেখে পরিণীতার অভিমান হলো। সেটাকে পাত্তা না দিয়ে নিঃশব্দে আবিদের ওপর শুয়ে পড়লো। বুকের থেকে 3টা বোতাম খুলে উন্মুক্ত বুকে মাথা রাখলো। কোমল কণ্ঠে বলল, আমার থেকে কোনোদিনও আলাদা হয়ে যাবেন না তো মাস্টার মশাই? বিশ্বাস করুন, পরি আপনাকে ছাড়া একটা দিনও বাঁচবে না। প্রশস্ত হাসলো আবিদ। পরীকে নিজের পক্ষে অনুভব করতে অপার শান্তিতে চোখ বন্ধ করে নিল। শান্ত করে পরীর পিঠে জড়িয়ে ধরে শান্ত অথচ দৃঢ় কণ্ঠে বলল, এই আবিদ রাফত নিজেকে শেষ নিঃশ্বাস পর্যন্ত পরিণামে লিখে দিয়েছে। তুমি আমার মৃত্যু চেয়েও পরি, তবুও বিচ্ছেদ নয়। আমি সেটা কোনোদিনও তোমাকে দিতে পারবো না। জীবনে যতটাই জটিল পরিস্থিতি আসুক, আমার ওপর একটু বিশ্বাস রেখো, আমার হাত ছেড়ে দিও না। তুমি হারালে আমি সত্যি সত্যি শেষ হয়ে যাব। আর যদি বা কখনো একান্তই আমাকে ছাড়তে হয়, তবে আমাকে তোমার হাতে শেষ করে দিও পরি, কারণ তুমি ছাড়া তোমার মাস্টার মশাই একদিন তো দূরের কথা, 1 সেকেন্ডও বাঁচবে না। আই লাভ ইউ মোর মাই অ্যাঞ্জেল, ইউ আর অনলি মাই মাইন্ড। পরিণীতার বুকটা ভালো লাগার ভালোবাসায় ভরে গেল। এই উন্মুক্ত বুকে চুমু খেয়ে বলল, পরি আপনাকে কতটা ভালোবাসে সেটা বুঝি মুখে বলতে হয় মাস্টার মশাই? ব্যথাতুর হাসলো আবিদ। মাথায় চুমু খেয়ে মনে মনে বলল, তোমার সাথে 100 বছর বাঁচতে ইচ্ছে হয় পরি, আমার পরি। সন্ধ্যা 7টা। পরিণীতার প্রিয়তা 3 তলায় মাঝারি ছাদের কাউচে বসে গল্প করছে, হাসাহাসি করছে। আশেপাশে মৃদুমন্দ বাতাস বইছে, বেশ ভালোই লাগছে। প্রিয়তা মুখ বাঁকিয়ে বলল, বেশ হেসো না আপু, জানো তো যত হাসি তত কান্না। বড় আপু সাফ সাফ জানিয়ে দিয়েছে, তুমি যদি এইচএসসিতে ভালো মার্ক না পাও বা ফেল করো, তুমি তো শেষ। তোমাকে না কি মুকলির চাচার সাথে বিয়ে দিয়ে দিবে। পরিণীতা হা করে শ্বাস ফেলল। ওহ প্রিয় বোন আমার, এমন অশালীন কথাবার্তা বলতে নেই, ভালো কিছু বলো। আমাকে দেখে খাই দাই চিল করো, তুমিও করো, বুঝেছো বনু? এমনকি তেইজা তো পড়ো না কেন? সেই তো বিয়ে করে হাড়ির নিচের কালি মাজতে হবে। তাহলে যে সময়টুকু জীবনে বাঁচার জন্য পেয়েছো, ধরাধরি করাকরি অশ্লীল কাজে নষ্ট না করে এসব পড়াশোনা বাদ দিয়ে কাজে লাগাও। পরিণীতার লজিক শুনে লজিক মারা গেল। প্রিয়তা হার মেনে গিয়ে বলল, মুকলেসের কাল থেকে দুলাভাই ডাকা শুরু করে দিব। পরিণীতা নাক সিটকে বলল, ছি প্রিয়, তোর রুচি এত খারাপ। পুরো কুচকালো প্রিয়তা। পরিণীতা আবার ভাব নিয়ে বলল, তোর দুলাভাই অনেক শিক্ষিত হবে, লম্বা হবে, সুদর্শন হবে, সেই জায়গায় মুকলেস ওয়াক
প্রিয়তা আরো কিছু বলতে চাচ্ছিল, তার আগে হঠাৎ ঝড়ের বেগে ছুটে এলো তন্ময়। ব্যতিব্যস্ত কণ্ঠে হাঁপাতে হাঁপাতে বলল, আপু আপু। প্রিয়তা পরিণীতা একত্রে তাকালো তন্ময়ের দিকে। প্রিয়তা খেয়ে উঠে বলল, মোটু তোর কি পেট খারাপ হয়েছে? এমন মুচড়ামুচড়ি করছিস কেন? এবার পরিণীতা প্রিয়তার মুখে থেকে কথা কেড়ে নিয়ে বলল, নাকি তোর হবু বউ অন্য কাউকে বিয়ে করে নিয়েছে? থাক ভাই, কাঁদিস না, বড় হ, তারপর কলা বেগুনের মতো একটা বউ এনে দিব। তারপর ভাই বোন মিলে একসাথে গাইবো, সাদা সাদা কালা কালা। তন্ময় বোনদের ওপর বিরক্ত হলো। এ লেজ ছাড়া বানরগুলো কিভাবে তার বোন হলো সেটা সে বুঝে পায় না। তন্ময় নিশ্চিত এগুলো তার গুঁড়ো চুরি করে খাওয়ার পাপ। প্রিয়তা আবারও বলল, চকলেট চাইতে আসছিস, দিব না, যা। তন্ময় এবার বেশ বিরক্ত হলো। চাই না তোমাদের চকলেট, তোমাদের একটা ভালো খবর দিতে এসেছিলাম, শুনতে যেতে চাওনি, চললাম বলে লাফ দিয়ে পরিণীতার পেটে ধরে দাঁড়াতেই ধমকে বলল, বেয়াদব, বড় আপুদের সাথে বেয়াদবি, সেফটি পিন দিয়ে তোর গ্যাস বেলুন ফুটো করে দিব। তন্ময় আপুদের দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ফেলল। প্রিয়তা এবার সন্দেহভাজক দৃষ্টিতে তাকিয়ে বলল, আচ্ছা বল, কি চাস? পরিণীত ভাইয়ের দিকে প্রশ্নসূচক দৃষ্টিতে তাকালো। তন্ময় এবার হাঁপ ছেড়ে বাঁচলো। দু বোনের দিকে তাকিয়ে প্রফুল্ল কণ্ঠে বলল, জানো আপু, ছোট দাদা না একদম তোমাদের মতোই সুন্দর, একদম পরীর মতো একটা টুকটিকে বউ নিয়ে এসেছে। এক্ষুনি নিচে দেখে এলাম। পরিণীতার প্রিয়তার মাথায় যেন বাজ পড়লো। দুই বোন একে অপরের দিকে তাকিয়ে একসাথে চিৎকার করে উঠল, কি? প্রিয়তা কানে প্রিয়তা তন্ময়ের কান টেনে ধরে বলল, বড় আপুদের গল্প বানিয়ে বলিস? তন্ময় চিৎকার করে নিজের কান ছাড়াতে ছাড়াতে বলল, যদি বিশ্বাস না হয় নিজের চোখে দেখে এসো। প্রিয়তা পরিণীতা ঢোক গিলে তন্ময়কে ছেড়ে তরাক হয়ে উঠে দাঁড়ালো বসা থেকে। অতঃপর একে অপরের দিকে তাকিয়ে ছুট দিল নিচে। তন্ময় বোনদের এভাবে যেতে দেখে ব্যঙ্গ করে বলল, দুটোই বাদর। শিকদার বাড়ির ড্রয়িং রুমে বিশাল জটলা। অনুশ্রী বেগম, তনুশ্রী বেগম, অনন্যা এবং অর্থী বেগম, প্রেরণা, থিরাথরি, রাজ, প্রীতম সবাই হা করে তাকিয়ে আছে শাড়ি পরিহিতা দুদেলতে বরণে 13 থেকে 14 বছর বয়সী মেয়েটার দিকে। পাশে প্রেম বিরক্ত মুখে দাঁড়িয়ে আছে। তার মুখ দেখে মনে হচ্ছে কেউ তাকে জোর করে তেতো খাইয়ে দিয়েছে। অরণ্য নতুন বউকে দেখে ফিদা হয়ে গেল। সমুদ্রের পেটে গুঁতা মেরে সুরে বলল, এ কি নারী নাকি পরী? বিধি নিজেই করবে ভুল বলিতে। আমি তো হায় একটি মানুষ ভেবে পাই না কুল। সমুদ্র দাঁত খিটখিট করে তাকালো অরণ্যের দিকে, খ্যাক করে উঠে বলল, চোখ সংযত কর বেয়াদব, উনি আমাদের ছোট ভাবি, মাতৃস্থানীয়। ছোট ভাবি কথাটা কানে আসতে অরণ্যের মুখটা এইটুকুনি হয়ে গেল। কপাল চাপড়াতে চাপড়াতে আগে গজগজ করতে করতে তেসরা ভাবে বলল, ছোটটা আমাদের সাথে কত বড় মির্জাফরগিরি করলো বল? শুধু ছোটদা কেন, আমাদের বড় ভাইরাও আমাদের সাথে যেভাবে মির্জাফরি করেছে, মির্জাফর ও ভাইয়ের সাথে এভাবে মির্জাফরি করেনি। পৃথিবীর সব সুন্দরী সুন্দরী মেয়েদের আমার ভাইরা নিজের নামে লিখে নিচ্ছে, জালিম সব কয়টা। আমাদের জন্য একটাও ছাড়ছে না। ছোটদাদের ভালো ভেবেছিলাম, অথচ মেজদা শেষদা টপকে ছোটদায় আগে ছক্কা মেরে দিল। অরণ্য ফালতু প্যাচাল শুনে বিরক্ত হলো সমুদ্র। অনুশ্রী বেগম গম্ভীর চোখে তাকিয়ে ছোট ছেলের দিকে, সদ্য নববিবাহিত স্ত্রীর দিকে। মেয়েটা চোখে মুখে তীব্র ভয়ের ছাপ। মেয়েটা আড়ষ্ট হয়ে প্রেমের পেছনে লুকিয়ে আছে। অনুশ্রী বেগম গম্ভীর গলায় বলল, কি নাম তোমার মেয়ে? মেয়েটা ভীতু হরিণী চোখে চেয়ে প্রেমের দিকে, অতঃপর সবার দিকে তাকিয়ে চোখ তুলে। এত মানুষ আর সবার সামনে নিজের দৃষ্টি ওপরে দেখে বিব্রত হলো মেয়েটা। পরিণীতার প্রিয়তা দৌড়ে নিচে নেমে এলো। ছুটে সদর দরজার কাছে যেতেই থমকে গেল, চোখ দুটো গোলুমোলু করে প্রেমের পাশের মেয়েটিকে দেখে। অনুশ্রী বেগম বুঝলেন মেয়েটা ভয় পাচ্ছে, তাই তিনি এবার একটু নরম হলেন। কাছে গিয়ে মাথায় হাত বুলিয়ে বললেন, কি নাম তোমার মা? মেয়েটা টলমলে চোখে তাকালো অনুশ্রী বেগমের দিকে, কাপা কণ্ঠে বলল, উষা। রিনরিনিয়ে চিকন মিষ্টি গলার স্বর। সবাই আরেকবার মুগ্ধ হলো। তনুশ্রী বেগম বললেন, দেখো তোমাকে আমাদের প্রিয়র বয়সী মনে হচ্ছে। বয়স কত তোমার মা? উষা আবার মাথা নিচু করলো, নিচু কণ্ঠে জবাব দিল, 15। সবাই আবারও অবাক হলো। মেয়েটা প্রিয়তার চেয়েও ছোট। অনুশ্রী বেগম নতুন বউকে নিয়ে ড্রয়িং রুমের সোফায় বসালেন, কিন্তু প্রেম দাঁড়ালো না। ধপাধপ পা ফেলে উপরের দিকে চলে গেল। পরিণীতার প্রিয়তা পা টিপে টিপে প্রেরণার কাছে গিয়ে দাঁড়ালো। নিচু কণ্ঠে জিজ্ঞাসা করলো, আমি ঠিক দেখছি তো আপু? কিভাবে কি হলো? আমি তো কিছুই বুঝলাম না। প্রেরণা উষার দিকে দৃষ্টি রেখে বলল, সে তো
আমিও কিছু বুঝতে পারছি না, শুধু জানি এই অতি সুন্দরী মেয়েটা আমাদের ভাবি। কিন্তু বিয়েটা কিভাবে হলো আপু? আমাদের ভাইয়ের বিয়ে হলো আর আমরাই জানতে পারলাম না? ছোটদা বেশি কিছু বলে নাই, শুধু কয়েকটা লাইন বলেছে। ছোট ভাবি উষা ছোটদার স্কুলে এক মাস্টার মশাইয়ের নাতনি। উষার নাকি বাবা মা কেউ নেই, তাই উষা চাচা চাচা মিলে ওকে জোর করে টাকার লোভে এক বৃদ্ধ লোকের সাথে বিয়ে দিয়ে দিচ্ছিল। তারপর তারপর ছোটদা পাই ওই মাস্টার মশাইয়ের খোঁজ খবর নিত। আজ নিজের নাতনির জীবন বাঁচাতে নিরুপায় হয়ে ছোটদার মাস্টার মশাই ছোটদাকে ফোন করে ইমার্জেন্সি যেতে বলেছিল। ছোটদা কিছু না বলেই অফিস থেকে ছুটে মধুপুর গ্রামে চলে যায়। সেখানে গিয়ে এমন অবস্থা হয় সেও অবাক। পুলিশে ফোন করবে, গ্রামের লোক চড়াও হয়। তারপর বিয়ে ভাঙতে দিতে চায় না গ্রামের লোকের দাবি। এবার এবার মেয়ের বিয়ে ভেঙে গেলে তাকে আর কেউ বিয়ে করতে চাইবে না। তাই হয় উষাকে বিয়ে ওই বৃদ্ধ লোকের সাথে দিতে হবে, না হয় ছোটদার বিয়ে করতে হবে। তাই শেষমেশ ছোটদা মাস্টার মশাই তার পায়ে ধরে মিনতি করতে শুরু করে তার নাতনির জীবন বাঁচানোর জন্য। তাই ছোটদা আর কোনো কিছু না ভেবে এক প্রকার বাধ্য হয়ে বিয়েটা করেছে। পরিণীতার প্রিয়তার উষার দিকে তাকিয়ে হা হয়ে এই কথাগুলো গিলছিল। অনুশ্রী বেগম মুখ দেখে বোঝা যাচ্ছে ওনার ছেলের বৌমাকে ভীষণ পছন্দ হয়েছে, এমনকি উষার নম্রতাও ভদ্রতার ওপরে তিনি ভীষণ মুগ্ধ হয়েছে। অনুশ্রী বেগম উষার মাথায় হাত রেখে বললেন, তোমার মা বাবা নেই তাই না আম্মু? উষা অশ্রুসিক্ত নয়নে অনুশ্রী বেগমের দিকে তাকিয়ে উপর নিচ মাথা ঝাঁঝালো। অনুশ্রী বেগম ওকে হেসে বুকে জড়িয়ে নিলেন, তারপর হাত বুলিয়ে বললেন, সম্পর্কে শাশুড়ি হলেও আমি কিন্তু তোমার শাশুড়ি নই, তোমার মা। প্রেমামায় আম্মু ডাকে, তুমিও তাই ডাকবে। এই যে দেখছো এরা সবাই আমার ছেলে মেয়ে, আজ থেকে তুমি আমার মেয়ে, এদের মাঝেই একজন। এটা আজ থেকে তোমার পরিবার, তোমার সংসার। উষা অবাক দৃষ্টিতে তাকালো সামনে বসা সুন্দরী মহিলার দিকে। উনি তার মা, তাকে মা ডাকবেন। এটা ভাবতে আনন্দে উষার চোখের পানি চলে এলো। সে এক ঘর ভর্তি লোকের সামনে অনুশ্রী বেগমকে জড়িয়ে ধরে হাওমা করে কেঁদে উঠল। অনুশ্রী বেগম মাতৃহৃদয় বুঝতে পারলো, তিনি মেয়েটার মাথায় আবারও হাত বুলিয়ে দিলেন। এবার অনুশ্রী বেগম, তনুশ্রী বেগম, অননা বেগম, অর্থী বেগম উষার পাশে গিয়ে বসলো। তারা উষার মাথায় হাত রেখে বললেন, এই যে মেয়ে, এত বড় আপাই নয়, আমরাও তো মা, বুঝলে? আমাদেরও ডাকবে মেজো মা, ছোট মা বলে বুঝলে? উষা সবার দিকে অশ্রুসিক্ত নয়নে তাকালো। এদিকে তার জীবনে এভাবে বদলে যাবে সেটা সে কখনোই ভাবেনি। এতিম যে কখনো পরিবারের আগে পায়নি, যা পেয়েছে সবসময় লাঞ্ছনা গঞ্চনা ও ব্যতীত আর কিছু না। একমাত্র এতিমটাই বুঝে বাবা মা ছাড়া বড় হওয়া কতটা কষ্টের। যারা কখনো মা বাবার স্নেহ পায়নি তারা জানে এই পৃথিবীতে ভালোবাসার মূল্য কতটা। এবার প্রেরণা, পরিণীতা, প্রিয়তা, থিরাথরি সবাই তন্ময় সহ দৌড়ে এসে উষার পাশে বসলো। তাকে জড়িয়ে ধরলো ছোট ভাবি। ছোট ভাবি ডাকতে শুনে লজ্জায় লাল হয়ে গেল তার মাথা। অনুশ্রী বেগম, পরিণীতা আর প্রিয়তাকে আদেশ দিয়ে বলল, ছোট ভাবিকে তোমাদের ছোটদার ঘরে নিয়ে যাও। ওরা ঈদের চাঁদ হাতে পাওয়ার মতোই খুশি হলো। উষাকে নিয়ে ছুটে গেল ওপরে। তনুশ্রী বেগম বললেন, মেয়েটা কি মিষ্টি তাই না আপা? এবারে আমাদের পরিবারের সঙ্গে খাপ খাইয়ে গেছে। অননা বেগম বললেন, আমাদের প্রেমের সঙ্গে কত সুন্দর মানিয়ে গেছে দেখেছো? আল্লাহ যা করে ভালোর জন্যই করে, আল্লাহর বানানো জোর সবসময় সবার সেরা। অনুশ্রী বেগম হাসলেন, কিন্তু তার মনে অজানা একটা ভয়ে বাসা বেঁধেছে। প্রেমের এই বিয়ে নিয়ে সাদমান শিকদার যে কি প্রতিক্রিয়া দেখাবে সেটা ভেবে ঘাম ছুটে যাচ্ছে ওনার। প্রেম ধাপাধপ পা ফেলে নিজের আর্ট গ্যালারিতে ঢুকে সজোরে দরজা বন্ধ করে দিল। কয়েক ঘন্টা আগেও সে ভাবেনি মাত্র কয়েক ঘন্টার ব্যবধানে তার জীবন এভাবে বদলে যাবে। তার জীবনের সাথে অতপ্রতভাবে আরও কেউ জড়িয়ে যাবে। প্রেমের এই মুহূর্তে কেমন অনুভব হচ্ছে সেটা সে কাউকে বোঝাতে পারবে না। নিজেকে ভীষণ অপরাধী মনে হচ্ছে তার। নিজের অজান্তে চোখের কোণে জল জমে উঠেছে। সে শার্টের হাতা দিয়ে চোখ মুছে সামনে তাকালো। চোখ পড়লো দেওয়ালে টাঙানো পেন্টিংটার ওপর। আবারও সবকিছু এলোমেলো হয়ে গেল প্রেমের। সে জল জলে চোখে তাকিয়ে রইল হলুদ ফর্সা পরনের হাস্যোজ্জ্বল মুখের প্রতিচ্ছবির দিকে। স্থির ছবির দিকে তাকিয়ে ধীর পায়ে এগিয়ে গেল পেন্টিংটার কাছে। ছবিটি নিখুঁতভাবে খুঁটিয়ে খুঁটে পর্যবেক্ষণ করে কাপা হাতে ছুঁয়ে দিল ছবিটিতে। ধরে আসা গলায় ডাকলো, চিত্রাঙ্গনা।
আমাকে ক্ষমা করে দিও চিত্রাঙ্গনা। এই জীবনে আর কখনো প্রেম তোমার ভালোবাসায় সাড়া দিতে পারবে না। তোমার জীবনে অদম্য যে স্বপ্ন পূরণের জন্য প্রেম আর তোমার হাত শক্ত করে ধরে রাখতে পারবে না। আমাকে ক্ষমা করে দিও চিত্রাঙ্গনা। এই জীবনে আর কখনো প্রেমের প্রেমিকা হয়ে ওঠো না। শুধু এই জীবনের জন্য না, বরং আখিরাতের জন্য প্রেম শুধু উষার হয়ে গেছে। তুমি বোধহয় আমার ভাগ্যে ছিলে না চিত্রাঙ্গনা। না হলে আমার ভাইয়েরাই তো ভালোবেসেছে, হয়তোবা ভালোবাসার পূর্ণতা পাবে না, হয়তোবা তীব্রভাবে বিচ্ছেদের যন্ত্রণায় পুড়ে মরতে হবে। সব জেনেও তারা মন প্রাণ উজাড় করে ভালোবেসেছে, নিজেকে আটকাতে পারেনি। কিন্তু বিশ্বাস করো, আমি চাইনি নিজের জীবনের সাথে বাজি ধরতে। তোমায় 5টা বছর পাগলামি চোখের সামনে দেখেও নিজেকে বিরত রাখতে পারিনি ভালোবাসা থেকে। আমার কপালে আজকে দিনটা লেখা ছিল বলেই হয়তো তোমাকে ভালোবাসা থেকে বিরত ছিলাম। তখন যদি তোমার ভালোবাসায় সাড়া দিতাম, তবে আজ কি হতো আমার? আমি তো আমার ভাইয়ের মতো ধ্বংস হয়ে যেতাম। প্রেম আবারও নিজের চোখ মুছলো, বড় বড় নিঃশ্বাস ফেলে নিজের ভেতরটা শান্ত করার চেষ্টা করলো। সত্যি কি একটু ভালোবাসেনি? হয়তো বেসেছিলে। সে আবারও ছবিটার দিকে তাকালো। আমাকে মনে রেখো না চিত্রাঙ্গনা। জানি ভালোবাসা ভুলে যাওয়া সহজ না, তবু আমার কিছু করার নেই। আমি আর তোমার হব না, কখনো না। আর আজ সে এই অবহমান শিকদার প্রেম আর হবে না তোমার। তোমার যদি যদি মনে কিছু থেকে থাকে, তবে সব সময় থেকে প্রেম ভুলে যাবে। প্রেম দ্রুত হাতে ছবিটা নামিয়ে উল্টে রাখলো আর ঠিক করলো যার ছবি তাকে দিয়ে দিবে। এটা আর নিজের কাছে রাখা যাবে না, কারণ সে কোনোভাবেই একচুল পরিমাণও ঠকাতে চায় না উষাকে। এটা এখানে থাকলে এটার প্রতি তার দুর্বলতা মনে করিয়ে দিবে। চিত্রার সেই পাগলামোগুলো যা প্রেম মনে করতে চায় না কখনো। সে এখন শুধু উষার হয়ে থাকতে চায়। সে উষাকে নিজের সবটুকু বুঝেছে মেয়েটা একদম নিষ্পাপ, একদম সহজ সরল। তার জীবনে প্রেম ব্যতীত আর কোনো আপনজন নেই। সে কাউকে কথা দিয়েছে উষাকে আজীবন ভালো রাখবে, কোনো কষ্ট আর উষা পর্যন্ত পৌঁছাতে দেবে না। আর শিকদাররা কখনো তাদের কথা খেলাপ করে না, তাই আহনাব শিকদার প্রেম নিজের কথার খেলাপ করবে না। আজ থেকে সে তার সর্বোচ্চ দিয়ে উষাকে ভালো রাখার চেষ্টা করবে, আর কোনো অবহেলা হতে দেবে না। প্রেম নিজের মনে সুপ্ত অনুভূতিগুলো মাটি চাপা দিয়ে বড় নিঃশ্বাস ফেলে নিজেকে শান্ত করলো। অতঃপর চিত্রার ছবিকে ভালোভাবে র্যাপিং করে রেখে দিল। এরপর সমাপ্তি হলো প্রেম চিত্রার আনাগোনা। প্রেরণা, পরি আর প্রিয় মিলে উষাকে পরীর ঘরে নিয়ে গিয়েছে। পেছনে থিরাথরি তন্ময় এসেছে। তাদের নতুনভাবে এতটা মিষ্টি দেখতে যে দেখতেই মন চায়। পরি উষাকে ঘরের সোফায় বসিয়ে দুহাতে অজালা মুখ তুলে ধরে বলল, মাশাআল্লাহ ভাবি, আমার ভাইয়ের কপাল আছে বলতে হবে। তাই তো এত মিষ্টি ভাবি। অন্যের ভাগ্যে পড়তে পড়তে ঠিক আমার ভাগ্যে চলে এসেছে পিছলে। সকলের ভিড় ঠেলে ঠুলে ছুটে এলো তন্ময়। উষার পাশে বসে সায়রা চুল টেনে দিয়ে ডাকলো, ছোট ভাবি। উষা চোখ ফিরিয়ে তাকালো তন্ময়ের দিকে। তন্ময়ের গালে হাত দিয়ে প্রিয়তাকে উদ্দেশ্য করে বলল, প্রিয় আপু, দেখে রেখো, আমি ঠিক এরকমই একটা বিয়ে করব। তন্ময়ের কথায় লজ্জা পেল উষা। প্রিয়তা মুখ বাঁকিয়ে বলল, ছ্যা, তোকে কে বিয়ে করবে? তাতে পোকা ধরা কুমড়ো পটাশ। তন্ময়ের সেফত কনফিডেন্সে একটু দুর্বল হলো। সে বোনের দিকে তাকিয়ে ভাবলো, এরা কি তাকে একটু মোটিভেশন দিতে পারে না? ধীরা উত্তেজিত কণ্ঠে বলল, আপুরা, তোমরা ভাবিকে নিয়ে পরে আসো। ওইদিকে রাত বাড়ছে, ভাইয়ের বাসর ঘর সাজাতে হবে, সেদিকে কি খেয়াল আছে? বাসর ঘর কথাটা কানে আসতেই ঈষৎ কেঁপে উঠল উষা। প্রিয়তা ও পরিণীতা প্রবল উৎসাহিত হলো, তবে কিছু একটা মনে পড়তে তাদের উৎসাহ নিভে গেল। প্রিয়তা একটু চিন্তিত কণ্ঠে বলল, আপু, এত রাতে কি তাজা ফুল পাওয়া যাবে? আর তাছাড়া এত রাতে ফুলের মার্কেটে গিয়ে ফুল আনা সম্ভব না, তাতে অনেক দেরি হয়ে যাবে। পরি কিছুক্ষণ ভাবলো। ভাবনা চিন্তা করে ব্রেন্ট 5G স্পিডে আইডিয়া বের করে ফেললো। একটু ভাব নিয়ে বলল, চিল, ফুলের জন্য মার্কেটে যাওয়ার দরকার নেই। আমাদের বাগানে যা ফুল আছে তাই দিয়েই প্রতিদিনই বাসর করা যাবে। পরিণীতার কথায় সবাই অদ্ভুত চোখে তাকালো তার দিকে। লজ্জায় উষার মন চাচ্ছে মাটিতে ঢুকে পড়তে। পরিণীতা দেখলো সবাই ওর দিকে কেমন করে তাকিয়ে আছে। সে বুঝতে পারলো ভুল জায়গায় ভুল কথা বলে ফেলেছে, তাই কে সে কথা কেটে বলল, ছি, হিহি, এক্সপ্লম দিলাম আর কি। তোরা না সব দুষ্ট হয়ে গেছিস, তাই দুষ্টু কথা ভাবি।
ওদের কথার মাঝে অরণ্য সমুদ্র পূর্ণতার ইয়ানা এলো। প্রেম ভাই বোন এসেছে এটা কানে আসতেই ইয়ানা আর বাসায় বসে থাকতে পারেনি। তাদের দেখে পরিণীতা বলল, ওয়াও, তোমরা চলে এসেছো, আজকে গ্রেট পার্টি হবে। প্রিয়তা তাড়া দিয়ে বলল, ওসব পরে, আগে বাসর ঘর সাজাতে হবে। অরণ্য দীর্ঘশ্বাস ফেলে দুঃখিত কণ্ঠে বলল, তোদের জন্য বড় খারাপ লাগছে আমার। ধীরা ভুরু কুচকালো, কেন? অরণ্য 5 বালতি দুঃখ গলায় ঢেলে বলল, এই যে তোরা আমার বাসর ঘর সাজাতে পারছিস না, এটা তো তোদের অধিকার। কবে যে আমার বাসর ঘর সাজাবি? প্রিয়তার নাক সিটকে বলল, ছি, তোমাকে কে বিয়ে করবে? অরণ্য ভুরু কুচকে তাকালো বোনের দিকে। তারপর বোন কি তাকে অপমান করলো? কিন্তু এইসব অপমান গায়ে মাখলো না সে। মুখ বেঁকিয়ে বলল, দেখবি দেখবি, সব ভাই থেকে আমার বউ বেশি সুন্দর হবে। আবারও মুখ বাঁকালো প্রিয়তা। ওদের ভাই বোনের খুনসুটি দেখে উষার মনে ভার হলো কিছুটা। মুগ্ধ চোখে তাকিয়ে রইল সবার দিকে। পরিণীতা অধৈর্য হয়ে গেল, বলল, হয়ে গেছে, আর ঝগড়া করতে হবে না। আমি প্রিয় আর ইনু এখনই ছোট ভাবিকে রেডি করে দিব। পূর্ণ ফুলদা আর ছোট আপু গিয়ে কয়েক পদের সুগন্ধি টাটকা ফুল তুলে নিয়ে আসো। তন্ময় আর থরি লাফিয়ে বলল, আমরাও যাবো। অরণ্য মুখ বাঁকিয়ে তন্ময়কে কোলে নিয়ে বলল, তুই আজীবন মানুষের বাসা দেখে দেখে মরবি, এটা তোর ভাইয়ের অভিশাপ। কিন্তু তন্ময় এ কথায় পাঁচকানাও গুরুত্ব দিল না। ওরা বেরিয়ে গেল ফুল তুলতে। প্রিয়তা উষাকে নিয়ে পরিণীতা ড্রেসিং টেবিলের সামনে বসালো। পরিণীতা নিজের ওয়ার্ডরোব খুঁজে বেশ শাড়িটি সিলেক্ট করতে লাগলো। উষা তখন থেকে উসখুস করছে। প্রিয়তা সেটা লক্ষ্য করে বলল, কিছু হয়েছে ভাবি? ছোট ভাবি, কিছু বলতে চাও? উষা করুণ চোখে তাকালো প্রিয়তার দিকে আমতা আমতা করে। আসলে আপু, তুমি যদি কিছু মনে না করো, তোমার ফোনটা একটু দেবে? আমি আমার বড় আপুকে একটা ফোন দিতে চাই। আশ্চর্য হলো প্রিয়তা। আশ্চর্য কণ্ঠে বলল, তোমার না কেউ নেই? উষা অস্থির হয়ে বলল, উনি আমার চাচাতো বোন। প্রিয়তা অবাক চোখে দেখলো উষার অস্থিরতা। নিজের ফোনটা এগিয়ে দিয়ে হেসে বলল, এভাবে বলছো কেন ভাবি? তুমি যখন যাকে ইচ্ছা তাকে ফোন করবে, এতে কার অনুমতি নিতে হবে না। উষা ফোনটা নিয়ে কৃতজ্ঞতা দৃষ্টিতে তাকালো প্রিয়তার দিকে। কাপা হাতে নাম্বার ডায়াল করতে দেখলো নাম্বারটা অলরেডি সেভ। একটু অবাক হলো উষা, কিন্তু বিষয়টা অতটা গুরুত্ব দিল না। কল দিল সেই নাম্বারে। ওপাশ থেকে নারী কণ্ঠ ভেসে এলো, আপনি যে নাম্বারে কল করেছেন সেটি বর্তমানে পরিসীমার বাহিরে। অনুগ্রহ করে কিছুক্ষণ পর আবার চেষ্টা করুন। হতাশ হলো উষা। আরো কয়েকবার ফোন করে একই পেল। প্রিয়তা দেখলো উষার চোখে পরিবর্তন। উষা প্রিয়তার ফোনটা ফেরত দিয়ে বলল, অনেক ধন্যবাদ আপু। প্রিয়তা হেসে উষার হাত থেকে ফোনটা নিল। চিন্তিত কণ্ঠে বলল, একটু পর আবার করো, তখন নিশ্চয় ধরবে। উষা মাথা নেড়ে সম্মতি জানালো। প্রিয়তা নিজের ফোনটা স্ক্রিনে চোখ রাখতে অবাক হলো। কল লিস্টে চিত্রা আপু নামটা জলজল করছে। প্রিয়তা অবাক কণ্ঠে বলল, চিত্রা আপু তোমার বোন হয়? উষা নিচে মাথা নাড়ল। ঠিক তখনই পরিণীতা একটু সুন্দর সিঁদুর রাঙা জামদানি শাড়ি বের করলো। প্রিয়তা আবারও আগ্রহ নিয়ে জিজ্ঞাসা করলো, চিত্রাপু যদি তোমার বোন হয়, তাহলে তোমার সাথে যখন এসব হচ্ছিল তখন চিত্রাপু কোথায় ছিল? পরিণীতা ওদের কথোপকথন শুনে ভুরু কুচকালো। আশ্চর্য কণ্ঠে প্রশ্ন করলো, কি হচ্ছে প্রিয়? প্রিয়তা অবাক কণ্ঠে আবার অসুস্থ করে ধরে বলল, চিত্রাপু নাকি ভাবির চাচাতো বোন। পরিও অবাক হলো, সন্দেহীন কণ্ঠে বলল, চিত্রাপু? তার মানে চিত্রাপুর বাবা তোমাকে জোর করে ওই বৃদ্ধ লোকের সাথে বিয়ে দিচ্ছিল? চোখে জল এলো উষার। সে নত মুখে উপনিস মাথা নাড়ল। পরিণীতার প্রিয়তা বিস্ফোরিত চোখে তাকিয়ে রইল উষার দিকে। তাদের বিশ্বাস হচ্ছিল না চিত্রাপুর পরিবার এতটা জঘন্য। পরিণীতার প্রিয়তা একসাথে বলে উঠল, সিরিয়াসলি? প্রিয়তা অবাক কণ্ঠে বলল, চিত্রাপুকে দেখে তো কোনোদিন খারাপ মনে হয়নি। উষার সাথে সাথে প্রতিবাদ করলো, কান্না মিশ্রিত কণ্ঠে বলল, আপু অনেক ভালো। এতদিন দাদা দাদির সাথে আপু তো আমাকে বাঁচিয়ে রেখেছিল। পরিণীতা আশ্চর্য কণ্ঠে বলল, তাহলে আজ এত কিছুর সময় চিত্রাপু কোথায় ছিল? প্রিয়তার উৎকণ্ঠিত কণ্ঠে চোখে তাকালো উষা। কান্না মিশ্রিত কণ্ঠে বলল, চিত্রাপু তার নানা বাড়ি গিয়েছিল 3 দিন আগে, আর সেই সুযোগে বড় চাচ্চু আর ছোট চাচ্চু নিয়েছে। চিত্রাপু থাকলে ওরা কোনোদিনও পারতো না আমার সাথে এমনটা করতে। উষার চোখের পানি দেখে পরিণীতা আর প্রিয়তা ব্যথিত হলো।
উষার চোখের পানি দেখে ব্যথিত হলো প্রিয়তা। প্রিয়তা উষার চোখের পানি মুছে দিয়ে বলল, আর কান্না করো না ভাবি, এখন আর তোমার কান্নার দিন নেই। এখন তোমার জীবনের ভাই আছে। অতীতে অতীতে তোমার জীবনে অনেক দুঃখ কষ্ট থাকলেও এখন সেসব এক চুলো থাকবে না। হয়তো সবকিছুর ভালো দিন দিবে। উষা অশ্রুসিক্ত নয়নে তাকিয়ে রইল। পরিণীতা দুষ্টু করে বলল, সত্যি ভাবি? আর ভাইকে তোমার কেমন লেগেছে বলো তো সত্যি করে? নিজের ভাই বলে নিজে বলছি না। আমার ভাইয়ের মতো এত কিউট আর চার্মিং ছেলে খুব কমই হয়। লজ্জা মিশ্রিত হাসলো উষা। সত্যি বলতে কবুল বলার পর ওই মানুষটাকে যখন প্রথমবার দেখেছিল উষা থমকে গিয়েছিল তার পুরো পৃথিবী। এই মানুষটাকে স্বামী হিসেবে পাবে সে তার বিশ্বাস হচ্ছিল না। এই মানুষটার বাদামি চোখে প্রথমবার দৃষ্টি বিনিময়ে তার গায়ে যেন কাঁটা দিয়ে উঠেছিল। উষাকে লজ্জা মিশ্রিত হাসতে দেখে পরিণীতা, প্রিয়তা আর ইয়ানা ঠোঁট চেপে হাসলো। ইয়ানা এক চোখ টিপ দিয়ে বলল, এখনো এইসব লজ্জা পেলে হবে না ভাবি, রাতের জন্য কিছু তুলে রাখো। পরিণীতা দুষ্টু হেসে বলল, বুঝলি প্রিয়, ভাবি ছোটদার সামনে এভাবে লজ্জা পেলে ছোটদা নির্ঘাত হার্ট অ্যাটাক করবে। আরো দ্বিগুণ লজ্জায় আড়ষ্ট হয়ে গেল উষা। উষাকে আরো লজ্জা পেতে না দিয়ে পরিণীতা তাকে নিয়ে ওয়াশরুমে চলে গেল শাড়ি পরাতে। ওরা চলে যেতে প্রিয়তা হাসি মাখা মুখটা মলিন হয়ে গেল। চিত্রা আপু, উষার বড় বোন, এটা মনে হতে বুকে ব্যথা ধরলো। আর কেউ না জানুক, প্রিয়তা ঠিকই জানে চিত্রা প্রেমের জন্য কতটা পাগল, প্রেমকে কতটা ভালোবাসে। শেষ পর্যন্ত নিজের ভালোবাসার মানুষটিকে নিজের বোনের স্বামী হতে হলো। এই ব্যথা কিভাবে সহ্য করবে চিত্রা আপু? প্রিয়তা চিত্রার আগাম ব্যথায় ব্যথিত হলো। এই ব্যথা যেন হৃদয়ের কঠিনভাবে পুড়ে ছাই করে দিতে চায়। শেষ পর্যন্ত চিত্রাও কিনা তার ওই মতো প্রতি মুহূর্ত ধুকে ধুকে মরবে। সাদমান শিকদারের মাথায় আগুন জ্বলছে। তিনি ঘরে সবকিছু এলোমেলো করে মেঝেতে বসে আছেন। ওনার চোখ দুটো আগুনে গোলার মতোই টকটক। অনুশ্রী বেগম স্বামীর মাথায় বরফের টুকরো চেপে ভীত কণ্ঠে বললেন, একটু মাথা ঠান্ডা করুন আপনি। সাথে সাথে গর্জন উঠল সাদমান শিকদারের। হুঙ্কার দিয়ে বললেন, শান্ত হতে বলছো? আমি কিভাবে শান্ত হব? শান্ত হতে বলছো কিভাবে আমাকে? আমি কিভাবে শান্ত হব? কিভাবে বলো? তোমার ছোট ছেলে জাতপাতহীন এক ফকিনি বাড়ির মেয়েকে আমার শিকদার বংশের বউ করে এনেছে। কোথায় কোন রাস্তা থেকে তুলে নিয়ে এসে বিয়ে করেছে। ছ্যা, আমার কি কোনো মান সম্মান নেই? আমার কুল মর্যাদা নেই? আমার বংশ মর্যাদা কোথায় সমাজে? আমি কি করে মুখ দেখাবো? কি বলবো সবাইকে যে এক সাধারণ স্কুল মাস্টারের নাতনি সাদমান শিকদারের বৌমা? তোমার ছেলে কিভাবে পারলো আমার অনুমতি ছাড়া এত বড় কাজটা করতে? অনুশ্রী বেগম ভীতগ্রস্ত হলেন। তিনি স্বামীকে শান্ত করার চেষ্টা করলেন। ছোট ছেলে বুঝতে পারেনি। সাদমান শিকদার এবার আরো রেগে গেলেন। হিসিসে বললেন, তোমার 25 বছরের দামড়া ছেলে বিয়ে করে বউ আনতে বুঝতে পেরেছে, আর কাকে বিয়ে করতে হবে এটা বুঝতে পারেনি। আমার বংশের সম্মান নিয়ে খেলার অধিকার আমি কাউকে দেইনি। এই সম্মানের জন্য যদি ছেলেকে এই শেষ করে দিতে হয়, আমি দ্বিতীয়বার ভাববো না। তুমি ভালোভাবেই জানো এই শিকদারের জন্য তাদের বংশমর্যাদার আগে কিচ্ছু নয়। অনুশ্রী বেগম আর কিছু বলার সুযোগ না দিয়ে হনহন করে ঘর থেকে বেরিয়ে গেল সাদমান শিকদার। অনুশ্রী বেগম মুখে আঁচল চেপে কেঁদে ওঠে। এই মিথ্যা অহংকারের জন্যই একবার ওনার কোল খালি হয়েছে। আবার সেই একই অহংকারের জন্য তার আরেক সন্তানের দিকে হাত পড়েছে। আগের বার নিয়ে কিছু বলেননি তিনি, কিন্তু এবার আর চুপ থাকবেন না। ওনার প্রেমের গায়ে একটা আঁচের মূল্য সাদমান শিকদারকে খুব ভালো করেই গুনতে হবে। রাত 12টা, পুষ্পসজ্জিত বিছানায় ধুকধুক বুকে বসে আছে নববধূ। তার চোখে মুখে স্পষ্ট ভীতি আর আড়ষ্টতার ছাপ। তার এলোমেলো দৃষ্টি ঘরের সর্বত্র বিচরণ করছে। আজ ঘরটা ওর নিজের রং বদলে ফেলেছে। প্রেমের সেই চেনা ঘরটার আগের মতো নেই। এখন সব পত্রই অন্য ছোঁয়া। সাদা বেডশিটের ওপরে ছড়ানো লাল সাদা মিশ্রিত গোলাপের পাপড়ি আর লাভ শেপ করা এক গাঁধার মালা। ফুল দিয়ে সুন্দর করে প্রেম প্লাস উষা লেখা। উষার বুকটা ধীপ ধীপ করছে। ঘরে সব লাইট অফ করে মেঝেতে বড় বড় কয়েকটা ক্যান্ডেল জ্বালিয়ে রাখা। অন্ধকার রুমে মোমবাতিতে উজ্জ্বল আলোয় ঘরটা ভীষণ মোহনীয় লাগছে। উত্তর দিকে বিশাল খোলা জানালার গ্রিলে ছড়িয়ে রূপালী চন্দ্রের আলো এসে ঘরের মেঝেতে পড়েছে। তবে এই পুরো আয়োজনের সবচেয়ে মোহনীয় উপাদানটি হলো বিছানায় মধ্যমণি হয়ে বসে থাকা লাল শাড়ির মোড়ানো নববধূ নিজেই। তার আনন্দ সঞ্জিত রূপের ঝলকে শুধু ঘর নয়, পুরো পরিবেশটাই
বদলে যাচ্ছে। উষা একটু পর কি হবে সেই চিন্তায় এসির মধ্যে দরদর করে ঘামছে, বুকের ভেতর হৃদযন্ত্র ছলৎ ছলৎ করছে। মনে হয় বেয়াদবটা এক্ষুনি বুক থেকে বেরিয়ে আসবে। উষা চোখ বন্ধ করে দাদির কথাগুলো মনে মনে স্মরণ করে নিল। তবু এই ঘরের মালিকের কথা ভাবে। অজানা শিহরণে উষার শরীরের পশম দাঁড়িয়ে গেল। আরো কয়েক মিনিট পার হলো। দরজা খোলার শব্দে কেঁপে উঠল উষা। বুকের ভেতরটা ধড়ফড় করে উঠল। উষা বুঝতে পারলো দরজা খুলে কেউ ভেতরে প্রবেশ করছে। উষা দাদির কথা মতো মনে সাহস জেগে বিছানা থেকে নেমে এলো। ধীর পায়ে গিয়ে দাঁড়ালো প্রেমের সামনে। প্রেম ভুরু কুঁচকে তাকালো উষার দিকে। মাথা থেকে পা পর্যন্ত একবার স্ক্যান করলো। লাল রঙের জামদানিতে মেয়েটাকে মোমবাতির মতোই নরম লাগলো প্রেমের কাছে। জীবন্ত পুতুল মনে হলো। প্রেমের ভাবনার মাঝে উষার প্রেমের পায়ে হাত দিতেই সালাম করলো। উষাকে পায়ে হাত দিতে দেখে চমকে উঠল প্রেম। সাথে সাথে দু কদম পিছিয়ে গেল। বিস্ময় কণ্ঠে বলল, কি করছো? পায়ে হাত দিচ্ছ কেন? উষা প্রেমের দিকে মুখ তুলে চাইলো না। আবারও এগিয়ে গিয়ে প্রেমের পা ছুঁলো। রিনটিনি মিষ্টি কণ্ঠে ধীরে বলল, দাদিমা বলেছে বিয়ের পর স্বামী মেয়েদের সবচেয়ে বড় সম্পদ, সবচেয়ে কাছে, সবচেয়ে আপন এবং সম্মানিত। বাসরাতে স্বামীর পা ধরে সালাম করে দোয়া চাইতে হয়। তাই আপনি আমাকে দোয়া করে দিন। বাচ্চা বউয়ের শিশুসুলভ আচরণ দেখে নিজের অজান্তে হেসে ফেলল প্রেম। নিজেকে নিজের হালাল স্ত্রীকে প্রথম স্পর্শ করে মাথায় হাত রাখে। নাও দোয়া করে দিলাম, এবার উঠো। অসন্তুষ্ট হয়ে বলল, এভাবে দোয়া করলে তো আল্লাহ অব্দি পৌঁছাবে না। বইয়ের কথা শুনে অবাক হলো প্রেম। মনে মনে বলল, দোয়া করার কৌশলও আছে। কৌতূহল নিয়ে প্রশ্ন করলো, তাহলে আর কিভাবে দোয়া করা যায়? উষা তোতা পাখির মতো সেখানে বাণীগুলো গড়গড়িয়ে বলতে লাগলো, দাদিমা বলেছে স্বামী যাতে মাথায় হাত দিয়ে দোয়া করে দেন, আমি যেন সারা জীবন স্বামীর কথা শুনে চলতে পারি, স্বামী সন্তান নিয়ে সুখী মুখে সংসার করতে পারি। মেয়েটা সরলতা দেখে খানিকটা শব্দ করে হাসলো প্রেম। না চাইতে উষার দৃষ্টি চলে গেল প্রেমের পানে। প্রেম হাসলে প্রেমের মতো প্রণয়ের মতো গালে টোল পড়ে। উষা দুনিয়া ভুলে বেবলার মতো তাকিয়ে থাকলো প্রেমের হাস্যোজ্জ্বল মুখে। বুকের ভেতরটা সূক্ষ্ম ব্যথা অনুভব করলো। পুরুষ মানুষ এত সুন্দর হয়, আমার নিজেরই তো নজর লেগে যাবে। প্রেম হেসে উষার হাতে হাত রেখে বলল, তোমাকে দোয়া করে দিলাম, তুমি সৌভাগ্যবতী হও, স্বামী সোহাগী হও, সুসন্তানের জননী হও। উষার চোখ ফেরাতে পারলো না প্রেমের দিক থেকে। এত সুন্দর করে গুছিয়ে কেউ কথা বলতে পারে জানা ছিল না উষার। প্রেম লক্ষ্য করলো উষা তার দিকে ড্যাব ড্যাব করে তাকিয়ে আছে। হাসি থেমে গেল প্রেমের। সে ওয়াশরুমের দিকে এগিয়ে যেতে যেতে বলল, যেগুলো পড়ে আছে ওগুলো ছেড়ে ফ্রেশ হও, নফল নামাজ আদায় করব। উষা স্বামীর দিকে থেকে টেনে হিঁচড়ে দৃষ্টি নামালো। সম্মতি জানিয়ে প্রেমের ড্রেসিং টেবিলে তুলে গিয়ে বসলো। প্রেম ওয়ার্ডরোব খুলে সাদা পাঞ্জাবি নিয়ে ওয়াশরুমে ঢুকে গেল। উষা অনেকগুলো বড় বড় সোনার চুড়ি হাতে দেওয়া ছিল, দু হাতে 4টা করে, বাকিগুলো খুলে ফেললো। বাকি সব সাজসজ্জাও তুলে ফেললো, কিন্তু গলায় হার খুলতেই বাঁধলো বিপত্তি। হারের সঙ্গে চুলের ক্লিপ এঁটে গেছে। চুল কোনোভাবেই টান লাগতে ব্যথার চোখে পানি চলে এলো উষার। প্রেম অজু করে ওয়াশরুম থেকে বের হতে দেখলো উষা হাত ধরে টানাটানি করছে। দেখে চোখে যাচ্ছে, দেখে বোঝা যাচ্ছে চুলের সঙ্গে বেঁচে গেছে, ফেসে গেছে। প্রেম ধীর পায়ে এগিয়ে এসে উষার কাছে আলতো হাতে চুল ও হাড়ের প্যাচ খুলতে লাগলো। হঠাৎই প্রেমের স্পর্শ পেতে গায়ের পশম দাঁড়িয়ে গেল উষার। মাথা নুইয়ে দিল সে। প্রেম যত্ন সহকারে হাড় খুলে ড্রেসিং টেবিলের ওপর রাখলো। এবার ধীরে ধীরে একটা একটা করে চুলের ক্লিপ খুলতে লাগলো। লজ্জার আড়ষ্টে ভেতরে হাঁসফাঁস করে উঠল উষা। প্রেমের হাতে স্পর্শে যতবার গলায় ঘাড়ে লাগছে ততবারই কেঁপে উঠছে মেয়েটা। প্রেম ভালোভাবে অনুভব করছে উষার দেহের কম্পন, তবুও সে প্রতিক্রিয়া দেখালো না। চুল থেকে ক্লিপগুলো খুলে নিতেই উষার দীঘল কালো কেশরতন প্রথম বাদ মানল, তারপর পিঠ কাত করে কোমর ছেড়িয়ে অবশেষে হাঁটুতে গিয়ে থামল। এত বড় চুল দেখে অবাক হয়ে চেয়ে রইল প্রেম। উষা ধীরে বসা থেকে উঠে দাঁড়ালো। হাতে চুল পেঁচিয়ে খোপা করতে করতে মৃদু কণ্ঠে বলল, আমি উঁচু করে আসি। অদ্ভুত চোখে তাকিয়েছিল প্রেম। সম্মানিত জানিয়ে বলল, উষা চলে গেল ওয়াশরুমে। কয়েক মিনিটের মধ্যে উঁচু করে বেরিয়ে এলো উষা। গালে গলায় লেগে থাকা জলবিন্দুগুলো হীরের মতোই চকচক করছে। ঘরের সব লাইট অফ করে দিল প্রেম। আগে পিছু হয়ে দুটো জায়নামাজ বিছিয়ে নিল দুজন।
দুজনেই সময় নিয়ে নফল নামাজ আদায় করে নিল। নামাজ শেষে উঠে যেতে নিতেই উষা ডান হাত চেপে ধরে আবারও বসিয়ে দিল প্রেম। চমকালো উষা। প্রেম তার দিকে তাকিয়ে চোখ বন্ধ করে সূরা পড়তে লাগলো। স্বামীর দিকে মুগ্ধ চোখে চেয়ে রইল উষা। প্রেম সূরা পড়া শেষ করে সারা গায়ে ফু দিয়ে দিল। উষা দুহাত নিজের হাতের মুঠো নিয়ে কোমল চোখে তাকালো। উষা মায়াবী চোখে অবস্তক্ত তাকিয়ে আছে। প্রেম কিছুক্ষণ উষার দিকে তাকিয়ে শীতল কণ্ঠে বলল, এখন তোমাকে কিছু কথা বলবো, মনে রেখো আমরা যতদিন এই বাড়িতে থাকবো তুমি সেই কথাগুলো অবশ্যই মনে রাখবে। উষা প্রশ্নবিদ্ধ চোখে তাকালো প্রেমের দিকে। প্রেম তার মায়াবী চোখে চোখ রেখে নরম কণ্ঠে বলল, তোমাকে এই বাড়িতে অনেকেই ভালোবাসবে, কিন্তু ভুলেও সবার কথাই ভুলবে না, ভুলেও সবাইকে বিশ্বাস করবে না। তুমি আমার বউ, যেখানে যখন যা লাগবে তুমি আমায় বলবে। তোমার স্বামী তার সাধ্য অনুযায়ী তোমাকে ভালো রাখার চেষ্টা করবে। এই বাড়িতে যেই তোমাকে যাই বলুক সব আমাকে বলবে। কেউ যদি অতিরিক্ত ভালোবাসা দেখায় তাহলে তো অবশ্যই বলবে। আর মনে রাখবে, মানুষ যতটা ভালো মানুষই দেখায় তার আসল ততটাই ভালো না। তুমি আমার বউ, আমার দায়িত্ব। উষা বাক্রুদ্ধ চোখে তাকিয়ে শুনছিল স্বামীর কথা, প্রেমের কথা। প্রেমের মুখে আমার বউ শব্দটা উষার কলিজায় গিয়ে লাগে। প্রেম আবারও বলল, যা বললাম মনে থাকবে তো? উষা লাজুক হেসে ওপর নিচে মাথা ঝাঁঝালো, স্নিগ্ধ হাসলো, কোমল কণ্ঠে বলল, যাও, অনেক রাত হয়েছে, ঘুমিয়ে পড়ো। ঘুমানোর কথা শুনে উষা একটু চঞ্চল হয়ে উঠল। উষার ঠায় বসে হাত কসলাতে দেখে ভুরু কুচকালো প্রেম। কপালে ভাঁজ ফেলে বলল, কি? ও সামতামত করে বলল, কোথায় ঘুমাবো? আশ্চর্য হলো প্রেম। আশ্চর্য হয়ে কণ্ঠে বলল, এত বড় খাট থাকতে কোথায় ঘুমাবে? উষা বোকা চোখে তাকালো, অবুঝ কণ্ঠে বলল, তাহলে আপনি কোথায় ঘুমাবেন? প্রেম এবার হাতের ভাঁজ করে উষার দিকে। আচমকা উষার দিকে একটু ঝুঁকে গেল প্রেম। প্রেমকে এগিয়ে আসতে দেখে ভরকে গেল উষা। প্রেম উষার একদম কাছে এসে উষা ভয়ার্ত মুখের দিকে তাকিয়ে বাঁকা এসে স্লো ভয়েসে বলল, আমার ঘর, আমার বউ, আমার বিছানা, আর আমাকে জিজ্ঞাসা করছে আমি কোথায় ঘুমাবো? প্রেমের মুখে আমার বউ কথাটা বারবার শুনে উষা শরীরের পশমগুলো কম্পন ধরলো। উষা কম্পনরত চোখে তাকিয়ে প্রেমের দিকে। প্রেম বাঁকা হেসে উষার হাতে হাত টেনে তুলল। বিছানায় গিয়ে ফুলের পাপড়ি সরিয়ে ডান পাশে শুতে বলল, বাপাসটা তোমার, ওইখানে শুয়ে পড়ো। উষা প্রেমের দিকে তাকিয়ে ঘামতে শুরু করলো। এই লোকটা পূর্ণবয়স্ক পুরুষের সঙ্গে ঘুমাবে, কথাটা ভাবতেই গলায় পানি শুকিয়ে যাচ্ছে তার। প্রেম উষাকে ঘামতে দেখে বলে, এত নার্ভাস হওয়ার কিছু নেই, আমার সাথে এভাবে তোমার সারা জীবন কাটাতে হবে। উষা ইতস্ত বোধ করলো। প্রেমের পাশে শুতেই এখন শুধু ঘাম নয়, পুরো শরীর থরথর করে কাঁপছে। প্রেম আগে ঘরের সব লাইট অফ করে ক্যান্ডেল নিভিয়ে দিয়েছিল, এখন নিজের ল্যাপটপটা অফ করতেই আঁতকে উঠল উষা। ল্যাম্পটা বন্ধ করতেই আঁতকে উঠল উষা। ভূত ভূত করে চিৎকার করে এক লাফে প্রেমের বুকে চলে এলো। উক্ত কাণ্ডে দুজনেই হতভম্ব হয়ে গেল। প্রেমের সংস্পর্শে আসতেই উষার ভূতের ভয় পালিয়ে গিয়ে শরীরের রক্ত মাংস হাড় হাড্ডি সব ভূমিকম্পের মতো কাঁপতে লাগলো। সে কি করছে অবুঝে নেয়, ভয় ও ভূত লজ্জায় গুটিয়ে গেছে। এখন যদি প্রেম বকা দেয় তাহলে সে কি করবে? এত কিছুর মধ্যে সে যে প্রেমের বুকে থেকে সরে যাবে এইটুকুও তার ভাবার সময় পেল না। কিন্তু উষার ভাবার মতো তেমন কোনো প্রতিক্রিয়া দেখা দিল না প্রেমের, বরং উষার বালিশটা নিচের বালিশের সঙ্গে জুড়ে দিল। উষাকে আরেকটু ভালো মতো বুকে জায়গা করে দিল। চুলের খোপাটা খুলে দিয়ে মাথায় হাত বুলাতে বুলাতে বলল, তো কাঁপাকাঁপির কি আছে? তোমাকে কি মারছি? প্রেমের কণ্ঠের ফাঁকা ঢোক গিলে নিল উষা। পাঞ্জাবির গলাটা শক্ত করে মুঠো করে ধরলো। প্রেম বুঝলো মেয়েটা নার্ভাস, তাই সে আর কিছু বলল না। আগের মতোই মাথায় হাত বুলাতে বুলাতে নরম কণ্ঠে বলল, সারাদিন অনেক ধকল গেছে, ঘুমাও। অনেকক্ষণ কাঁপাকাঁপি করে কিছুটা শান্ত হলো উষা। এই মানুষটার স্পর্শে শরীরের কম্পন ধরে দেয় ঠিকই, কিন্তু এই মানুষটার স্পর্শে ভালো লাগা আর সুখের অনুভূতি তার মতো অনুভূতি তার আর আগে কখনো হয়নি। এই মানুষটার স্পর্শে যেরকম শান্তি, কণ্ঠেও তেমন অদ্ভুত মায়া। তার ভাগ্যত ভালোবাসাও বুঝেছিল। প্রেমের বুকে উষ্ণতায় উষা আরাম বোধ করলো। আর একটু কাঁপাকাঁপি করে কিছুক্ষণের মধ্যে গভীর তন্দ্রায় তলিয়ে গেল সে। প্রেমণি যে সদ্য বিবাহিত স্ত্রীর কোমল শরীরটা বুকের ভিতর নিয়ে গভীর নিদ্রায় তলিয়ে গেল। রাত 1টা। কিছুক্ষণ আগে বাড়ি ফিরেছিল চিত্রা, তখনই জানতে পারে তার অনুপস্থিতিতে তার বোনকে জোর করে বিয়ে দেওয়া হয়ে গেছে। আর বসে থাকতে পারেনি সে। চিত্রা এত রাতে বাড়ি ফিরে এসেছে। চিত্রা ভীষণ রেগে চিৎকার চেঁচামেচি করে পাড়ার লোক জড়ো করে ফেলেছে। আমি জানতাম তোমরা খারাপ, লোভী,
এহ, তাই বলে এত লোভী? তোমাদের টাকার এত লোভ, নিজের মৃত ভাইয়ের মেয়েকে সামান্য কটা টাকার জন্য বিক্রি করে দিচ্ছ? ছি। আচ্ছা বাবা, তোমার একবারও কি মনে পড়লো না তোমার একটা মেয়ে আছে? ওই ছোট্ট মেয়েটার মুখের দিকে চেয়ে তোমার একটু মায়া হয়নি? তুমি তো আমাকে খাওয়াতে না, পড়াতে না, জীবনে চুলের কোনো দায়িত্ব নাওনি, তাহলে কোন অধিকারে উষার জীবনটা তুমি নষ্ট করতে নিয়েছিলে? একটু থামলো চিত্রা। অতিরিক্ত রাগে তার শরীর কাঁপছে। বড় বড় শ্বাস ফেলে নিজেকে সামলালো। চাচাকে রক্তচক্ষু দিয়ে তাকালো, ঝাঁঝালো গলায় বলল, আর যদি বৃদ্ধ লোকটার সঙ্গে আমার উষার বিয়ে হতো, তাহলে নিশ্চয়ই এই বাড়িতে কয়েকটা লাশ পড়ে যেত। এই মেয়েটাকে আমি আর দাদু ভাই বড় করেছি, তোমরা না। চিত্রার কথা শেষ হওয়ার আগে সুলেমান উদ্দিন মেয়ের মেয়ের গালে সজোরে চর বসিয়ে দিলেন। দাঁতে দাঁত চেপে বললেন, অনেকক্ষণ ধরে বেয়াদবি সহ্য করছি। তুই কাল আজ আমায় জ্ঞান দিচ্ছিস? এখন আমার কাজের কৈফিয়ত তোকে দিতে হবে? যা করেছি বেশ করেছি। জানিস কত টাকা পেতাম? ওই টাকা দিয়ে আমি কি কিছু করতাম? যা করতাম তোর জন্যই করতাম। আর তুই আমায় কথা শোনাচ্ছিস? আরো রাগ হলো চিত্রা। তাতে দাঁত চেপে নিজের রাগ গিলল। তার শরীরের প্রতিটি রক্তবিন্দু টকবক করে ফুটছে। চিত্রা দাদা সাদিক মিয়া ঘর থেকে বেরিয়ে এলেন। কাপা গলায় নাতনির মাথায় হাত রেখে বললেন, শান্ত হয়ে যা বোন, যা হওয়ার হয়ে গেছে। ঘরে গিয়ে রেস্ট নে। চিত্রা করুণ চোখে তাকালো দাদার দিকে। সাদেম মিয়া অসুস্থ হয়, তাই নাতনিকে বুঝিয়ে নিজের ঘরে নিয়ে গেলেন। শুয়ে পড়লেন। চিত্রা আকাশের পানে চেয়ে উষার কথা ভাবলো। কিছু একটা মনে পড়তেই ভঙ্গিতে তাকালো। সামনের ব্যক্তির দিকে ঘৃণা দৃষ্টিতে তাকালো একবার, উপেক্ষা করে আশেপাশে চাইলো। চিত্রা কিছু দূরে উঠানে এক কোণে গুটিসুটি হয়ে ঘাপটি মেরে দাঁড়িয়ে আছে কুহু। চিত্রা ধীর পায়ে এগিয়ে গেল কুহুর দিকে। কোণা থেকে টেনে বের করে বোনের দিকে মায়াভরা দৃষ্টিতে তাকালো। কিছুক্ষণ আগে কুহি চিত্রাকে সব জানিয়েছিল। চিত্রা কুহুর মাথায় হাত বুলিয়ে আদুরে কণ্ঠে বলল, থ্যাংক ইউ বনু। বোনের রাগ কমছে দেখে একটু স্বাভাবিক হলো কুহু। চিত্রা এবার দম নিয়ে বলল, এবার বলতো উষার সঙ্গে কার বিয়ে হয়েছে? কোন ফোন নাম্বারটা ঠিকানায় দেওয়া হয়েছে? সবকিছু বল আমায়। উষার স্বামীর কথা শুনতেই কুহুর চোখ মুখ উজ্জ্বল হয়ে গেল। চোখ মুখে খুশির ঝলক ফুটে উঠল। সে চিত্রার কোমর জড়িয়ে ধরে উৎফুল্ল কণ্ঠে বলল, আপু আপু, তুমি ভাবতেও পারবে না উষাপুর কার সঙ্গে বিয়ে হয়েছে। আমারও তো এখনো বিশ্বাস হচ্ছে না উষাপুর যে বাড়িতে বিয়ে হয়েছে, এই চার গায়ে কারো সাধ্য নেই ওই বাড়ির বউ হওয়ার। বোনের হেয়ালিপূর্ণ কথায় কপালে ভাঁজ পড়ল চিত্রার। কপট বিষময় নিয়ে বলল, কোথায়, কোন রাজপ্রাসাদে বিয়ে হয়েছে যে আর কেউ ওইখানে বউ হতে পারে না? এবার আরো প্রফুল্ল হলো কুহু। আনন্দিত কণ্ঠে বলল, আপু, ওইসব অনেক ভাগ্যবতী। কি সুন্দর বর পেয়েছে জানো? এত সুন্দর বর কেউ পায় নাকি? দীর্ঘ শ্বাস পেল চিত্রা। ক্লান্ত কণ্ঠে বলল, আর হেয়ালি না করে বল কার সঙ্গে বিয়ে হয়েছে। কুহু আরো আনন্দিত কণ্ঠে বলল, ওষাপুর বিয়ে হয়েছে থিরার ভাইয়ের সঙ্গে। একটু নেতিয়ে পড়ল চিত্রা। থিরার ভাইয়ের কথা শুনতে চমকে উঠল। চকিতে তাকালো কুহুর দিকে। আশ্চর্যিত কণ্ঠে বলল, শিকদার বাড়ি? কুহু ওপর নিচ মাথা নাড়ল। চিত্রা বিশ্বাস করতে পারছিল না। শিকদার বাড়িতে থিরার ভাই তো অনেকেই আছে। সে কৌতূহলী নিয়ে প্রশ্ন করলো, প্রথম ভাইয়ের সঙ্গে? কুহু দুই পাশে মাথা নাড়লো। রাজ ভাইয়ের সঙ্গে? আবার দুপাশে মাথা নাড়লো কুহু। এবার আশ্চর্য হলো চিত্রা। শিকদার বাড়িতে এখন নিয়ম অনুসারে প্রথম আর রাজের বিয়ে হওয়ার কথা, কিন্তু বিষময় হলো। তাহলে কে? অরণ্য ভাইয়া বা সমুদ্র ভাইয়া? এবার নাসূচক মাথা নাড়লো কুহু। কুহু সবকিছুতে অসম্মতি জানানোয় বিরক্ত হলো চিত্রা। থিরার কোন ভাই যদি বিয়ে না করে, তাহলে শিকদার বাড়ির বউ হবে কিভাবে? সে একটু বিরক্ত হলো। ফাজলামি করবি না কুহু। কুহু অধৈর্য হলো। অধৈর্য কণ্ঠে বলল, উফ আপু, তুমি সবারই নাম বললে, শুধু দুলাভাইয়ের নামটা ছাড়া। মানে? কুহু এবার প্রফুল্ল কণ্ঠে বলল, উষাপুর বিয়ে হয়েছে থিরাপুর ছোট দাদানের সাথে। ক্লান্তিতে একটু ঝিমিয়ে পড়ল চিত্রা। কুহুর বাক্যটি কর্ণকুহরে পৌঁছাতে ন্যানো সেকেন্ড সময় নিতেই তার শরীরটার রক্ত যেন ছলৎ করে উঠল। সে অবিশ্বাস্য চোখে তাকালো। চিত্রার হৃৎপিণ্ড যেন ধকধক করছে। জীবনে বেঁচে থাকার অবলম্বনটুকু যেন সে হারাতে বসেছে। মানে? কাপা কণ্ঠে বলল সে। চিত্রার মন প্রাণ চাইলো তার ভাবনা মিথ্যা হোক। এই ভাবনা সত্যি হলে সে লাশ হয়ে যাবে। কিন্তু চিত্রার মনের ভয় সত্যি করে হলো। হ্যাঁ আপু, চিত্রা ছোট দাদান চিনো না? ওই যে যে ভাইয়াটা ছিল, সুন্দর লম্বা, ওই ভাইয়াটা। কুহু আবারও ভঙ্গিমায় বলল, হ্যাঁ মনে পড়েছে, প্রেম ভাইয়া। প্রেম নাম কানে আসতে চিৎকার করে উঠল চিত্রা। না,
হঠাৎই চিত্রামন চিৎকার শুনে ভরকে উঠল কুহু। অবাক হয়ে তাকালো। কুহু কিছু বোঝে ওঠার আগে অদ্ভুতভাবে কাঁপতে শুরু করলো চিত্রা। চোখের পলকে জ্ঞান হারিয়ে মাটিতে লুটিয়ে পড়ল সে। সুলেমানকে উদ্দেশ্য করে আতঙ্কিত কণ্ঠে দৌড়ে বেরিয়ে এলো কুহু। কি হয়েছে, কাঁদছিস কেন কুহু? কুহুকে কাঁদতে কাঁদতে বলল চিত্রাপু কেমন জানি করছে, জ্ঞান হারিয়ে ফেলেছে। কুহুর কথায় মাথায় যেন আকাশ ভেঙে পড়ে সুলেমান উদ্দিনের। তিনি দৌড়ে গিয়ে কোলে তুলে নিলেন তাকে। ঘর থেকে বের করতে চেষ্টা করলো। জোহরা বেগম আঝারি করে কান্না শুরু করলো। বিরক্ত হলেন সুলেমান। কয়েক মিনিটের পর চোখ মেলে পিটপিট করে তাকালো চিত্রা। একটু জ্ঞান আসতে সবাই অবাক করে দিয়ে প্রেম বলে চিৎকার করে কেঁদে উঠল আবারও চিত্রা। চিত্রার এমন কান্নায় হতবিম্বিত হলো সকলে। সুলেমানকে উদ্দেশ্য করে সুলেমান উদ্দিন মেয়েকে উদ্দেশ্য করে আতঙ্কিত চোখে তাকালেন। মাথায় হাত বুলিয়ে দিয়ে বললেন, কাঁদছিস কেন? কে প্রেম? চিত্রা এলোমেলো ভাবে তাকালো সুলেমান উদ্দিনের দিকে। চিত্রা কোনো কথা বলতে পারছে না, শুধু ফুপিয়ে কেঁদে চলেছে। চোখের পলকে ফেলার সময় পাচ্ছে না সুলেমান উদ্দিন। সুলেমান উদ্দিন মেয়ের পাশে বসে আতঙ্কিত চোখে তাকালেন। মাথায় হাত বুলিয়ে নরম কণ্ঠে বললেন, কাঁদছিস কেন মা? কে এই প্রেম? চিত্রা এলোমেলো চোখে তাকালো তার দিকে। চোখের পলক ফেলার আগে সুলেমান উদ্দিন শক্ত করে ধরে সশব্দে কেঁদে উঠল চিত্রা। অধহত কণ্ঠে বলল, আমার প্রেম অন্য কাউকে বিয়ে করতে পারে না আব্বু, আমি মরে যাব প্রেমকে ছাড়া। আমাকে আমার প্রেমকে এনে দাও আব্বু। বলতে বলতেই গড়াগড়ি খেয়ে কাঁদতে লাগলো চিত্রা। চিত্রার কথা শুনে তাজ্জব বনে গেল সকলে। প্রেমের বিয়ে হয়ে গেছে শুনে চিত্রা এমন করছে দেখে আশ্চর্যে শীর্ষে গেল কুহু। সুলেমান উদ্দিন চিৎকার করে বলল, কি এই প্রেম? বল মা, এখন এনে দিব। কুহু কাপা কণ্ঠে বলল, প্রেম ভাইয়া উষাপুর বর। পুরো ঘর স্তব্ধ হয়ে গেল। সবাই চকিতে তাকালো চিত্রার দিকে। চিত্রার করুণ কান্নার শব্দ পালা দিয়ে বাড়ছে। সে কাঁদতে কাঁদতে নিচে পড়ে গেল। বারংবার একটাই কথা বলছে, আমি প্রেমকে ছাড়া বাঁচবো না, প্রেমকে এনে দাও। জোহেরা বেগম মেয়ের এমন অবস্থায় বুক ধরতে রাখতে পারলেন না। ছুটতে গিয়ে মেয়ের বুকে জড়িয়ে নিলেন। চিত্রা আম্মুকে জড়িয়ে ধরে করুণ কণ্ঠে মিনতি করে বলল, আম্মু প্লিজ আমাকে প্রেমকে এনে দাও। বিশ্বাস করো, প্রেমকে ছাড়া আমি এক মুহূর্ত বাঁচতে পারবো না। আমি প্রেমকে অনেক অনেক ভালোবাসি আম্মু। ভালোবাসার কথা শুনতে পায়ের নিচে জমিন সরে গেল জোহরা বেগমের। আজারি করে কাঁদতে কাঁদতে বললেন, আজকে আপনার লোভের জন্য আমার মাইয়াটার এই অবস্থা। যদি আপনি ওই মেয়েটাকে বিয়ে দিতে না চাইতেন তাহলে আপনার বাপ ওই পোলাডারে ডাইকা আনতো না, আর ওই মুখপুরীর সাথে ওই পোলার বিয়েও হইতো না, আর আজ আমার মাইয়ারা তো কষ্ট পাইতে হইতো না। সব আপনার দোষ। সুলেমান ধপ করে মাটিতে বসে পড়লেন। চিত্রা কাঁদতে কাঁদতে মুখ দিয়ে লালা পড়ছে, আর মুখে একটাই কথা, প্রেম। চিত্রা চোখ মুখ পাগলের মতো করতে করতে ফোন হাতড়ালো। মনে পড়লো ওর ফোন পড়ে আছে বারান্দার কোনায়। সবাইকে উপেক্ষা করে এলোমেলো পায়ে ছুটলো বারান্দার দিকে। চোখ মুছতে মুছতে অন্ধকার হাতড়ে ফোন বের করলো। কাপা হাতে ঝাপসা চোখে ফোনে নিয়ে প্রেমের নাম্বারে ডায়াল করলো। বালিশের পাশে সাইলেন্ট মোডে বেজে উঠল প্রেমের ফোন। প্রেম তখন উষাকে বুকে নিয়ে গভীর নিদ্রায় আচ্ছন্ন। তখন আর ফোন দেখলো না। সে কাপা হাতে আরো কয়েকবার ফোন করলো, কিন্তু রিসিভ হলো না। নিঃশ্বাস আটকে এলো চিত্রার। কাঁপতে থাকা ফোন লাগালো প্রিয়তার নাম্বারে। শব্দ করে বেজে উঠল ফোন। প্রিয়তার ইয়ানা তখন গভীর নিদ্রায় আচ্ছন্ন। এমন জোরালো শব্দ কানে আসতে ঘুম কেটে গেল প্রিয়তার। কুশন থেকে ফোনটা বের করলো। প্রথমে ফোনটা রিসিভ না হওয়ায় আবারও ফোন লাগালো চিত্রা। এবার ঘুম উড়ে গেছে, রিসিভ করলো প্রিয়তা। কিন্তু চিত্রার কোন আর্তনাদ কানে আসতে সেকেন্ডের মধ্যে ঘুম ছুটে গেল। ইয়ানাও জেগে উঠলো। চিত্রা কাঁদতে কাঁদতে ভাঙা কণ্ঠে বলল, প্লিজ প্রিয়, আমি তোর পায়ে পড়ি বনু, একটু একটু ফোন প্রেমের কাছে ফোনটা নিয়ে যা, আমি একটু কথা বলবো ওর সাথে। চমকে উঠলো প্রিয়তা। ঘুম পালিয়ে গেল। সে নিজেকে ধাতস্থ করে ঘড়ির দিকে তাকালো। রাত 2:25 প্রিয়তা কিছু বলতে না দেখে অধৈর্য হয়ে গেল চিত্র। এবার চিৎকার করে কেঁদে উঠলো, প্লিজ প্রিয়তা। প্রিয়তা চিত্রার কান্নায় বুকে ব্যথা হলো। সে ব্যথা সম্পর্কে তার চেয়ে ভালো কে জানে। প্রিয়তা ধীর কণ্ঠে বলল, শান্ত হও আপু, আমার কথা শোনো, কালকে কথা বলবে ছোটদার সাথে। চিত্রা অধৈর্য হয়ে একটু রেগে বলল, প্লিজ আমার কথা শোনো প্রিয়তা, একটু বোঝো প্লিজ, আমার প্রেমের কাছে ফোন দাও।
ধর্ম সংকটে পড়ল প্রিয়তা। এত রাতে ভাই ভাবিকে ডেকে কি বলবে সে? তার ভাবনার মাঝে চিত্রা বলল, তুমি যদি প্রেমকে ফোন না দাও আমি কিন্তু কিছু একটা করে ফেলবো। ভয় পেল প্রিয়তা, কাপা কণ্ঠে বলল, প্লিজ আপু তুমি কিছু করো না, একটু বোঝার চেষ্টা করো, ভাই এখন বাসর ঘরে, কি করে ডাকবো? থেমে গেল চিত্রা। তার প্রেম বাসর ঘরে কথাটা কানে আসতে একেবারে শান্ত হয়ে গেল সে। সকল পাগলামি, সকল উন্মাদনা চোখের সামনে মিলে গেল। হ্যালো প্রিয়তা। প্রিয়তা হ্যালো হ্যালো করতে করতে আতঙ্কিত চোখে চাইলো ফোনের দিকে। ইয়ানা হাই তুলে বলল, কি হয়েছে প্রিয়? কয়েক সেকেন্ডের মধ্যে বুঝে গেল প্রিয়তা কত বড় ভুল করে ফেলেছে সে। বড় ভাইয়ের গায়ের লোম দাঁড়িয়ে ভয়ে প্রিয়তার গায়ের লোম দাঁড়িয়ে গেল। দ্রুত বিছানা থেকে নেমে পরীর ঘরের দিকে ছুটলো। কিছু বুঝে উঠল না ইয়ানা। চিত্রা শান্ত হয়ে যেতে সবাই অবাক হয়ে গেল। আরো বেশি ভয় পেল যেন এবার। এবার আর কথা বের হচ্ছে না, শুধু চোখ দেওয়া ঝরে নোনাচলি পানি গড়িয়ে পড়ছে। জোহরা বেগম, জয়তুন বেগম চিত্রার পাশে গিয়ে বসলেন। জোহরা বেগম মেয়ের গালে হাত রেখে ডাকলেন, চিত্রা আম্মু আম্মু, কিন্তু চিত্রার কথা বলছে না। সুলেমান ধপ করে বসে পড়লেন। আজ তার পাপের শাস্তি বুঝে এভাবে পেতে হচ্ছে। মেয়ের অবস্থা দেখে বোঝা যাচ্ছে ওই ছেলেকে ছাড়া তিনি মেয়েকে টিকিয়ে রাখতে পারবেন না। আর ওই ছেলেকে তার সামর্থ্যের মধ্যেও নেই। সে তো সে তো আর তার জন্য নয়, সে তো আর যার তার ছেলে নয় যে ধরে বেঁধে এনে মেয়ের সাথে বিয়ে দিয়ে দিবে। সে সাদমান শিকদারের ছেলে। অন্যের মেয়ের অনিষ্ট করতে গিয়ে নিজের মেয়ের অনিষ্ট করে ফেলেছেন। এখন মনে হয় শুধু একটাই প্রশ্ন, উনার মেয়েটা বাঁচবে তো?